ওকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তোমরা সবাই কেমন আছো? তোমাদের সাথে অনেকদিন পর দেখা। সবাই কেমন আছো? হ্যালো স্বচ্ছ, সাদিয়া, আইনান, সাবরিনা, রায়হান, ইশামনি, রূপা, জাওয়াদ। আমি আছি আলহামদুলিল্লাহ, তোমাদের সবার দোয়ায় ভালো আছি। তোমাদের পড়াশোনা কেমন যাচ্ছে? হ্যালো, পড়াশোনা কেমন যাচ্ছে বলো? তোমাদের পড়াশোনা, তোমরা কি উদ্ভাসের সাথে হচ্ছে কচ্ছপের গতিতে যাচ্ছ, সরি খরগোশের গতিতে যাচ্ছ, নাকি কচ্ছপের মতো স্লো স্লো যাচ্ছ? আচ্ছা, মোটামুটি আপু যাচ্ছে কোনো মতে। অনেক পিছিয়ে গেছি। কচ্ছপ, হ্যাঁ আমিও করেছি, অনেক মিস। আচ্ছা, চিতার স্পিডে আচ্ছা ওকে, কচ্ছপ। ব্যাপার না, শুনো, তোমাদের হচ্ছে যে তোমরা যদি কচ্ছপ হয়ে থাকো, তাহলে দেখবা যে দিন শেষে বা দিনের মাঝখানে দেখবা যে কেউ না কেউ ঘুমায় যাবে। সো কেউ না কেউ ঘুমায় পড়লে আপনার টাইম ভি আয়েগা। সবাই স্লো অ্যান্ড স্টিডি চলতে থাকো, ইনশাল্লাহ দেখবা যে তোমরা যে ফ্রি টাইম গুলো পাচ্ছ, ওগুলাতে তোমাদের পড়া কিন্তু শেষ হয়ে যাবে। যারা চিন্তা করতেছো যে আপু অনেক পিছিয়ে গেছি, অনেক পড়া বাকি রয়ে গেছে, কিভাবে এগুলা কভার করব, এগুলা টেনশন করে যে সময় নষ্ট করতেছো, সেই সময় কিন্তু অলরেডি তুমি অনেক পড়া পড়ে ফেলতে পারবা। এখনো কিন্তু ইনশাল্লাহ তোমাদের সাথে কিন্তু হচ্ছে গিয়ে অনেক টাইম আছে। এক্সামের আগে তোমরা মডেল টেস্টের সময় একটা টাইম পাবা, প্রি টেস্ট টেস্টের সময় টাইম পাচ্ছ, অনেকবার রিভিশনও দিতে পারবা। সো তোমার পরীক্ষার জন্য তোমার মনে রাখতে হবে যে যে চ্যাপ্টার গুলো অলরেডি পড়া হয়ে গেছে, সেগুলোতে আমরা বেশি টাইম নষ্ট না করে যেগুলো নতুন করে বাকি আছে, সেগুলাতে আমরা বেশি করে সময় দিব, ঠিক আছে? আচ্ছা, না রেশাদ, অ্যাকচুয়ালি আমরা তো ট্রাই করি তোমাদের সিলেবাসটা অল্প অল্প করে কমপ্লিট করে দিতে। তোমাদের অ্যাকচুয়ালি কলেজ থাকে, কলেজের এক্সাম থাকে। তো দেখা যায় অনেক সময় কলেজের সাথে উদ্ভাস না মিলে গেলে তখন তোমাদের পড়াটা পেন্ডিং হয়ে যায়। তখনই মনে হয় ফার্স্ট ফার্স্ট। তো তোমাদের কাছে তো এই জন্য রেকর্ডিং আছে, সব রকম কন্টেন্ট আছে। তোমরা যদি উদ্ভাসের টাইমিং এর সাথে তাল মিলাতে নাও পারো, পরবর্তীতে তোমরা রেকর্ডিং ক্লাস দেখবা, কন্টেন্ট মিলাই নিবা, তাহলে তোমাদের প্রবলেম সলভ হয়ে গেল, তাই না? আচ্ছা, সাদিয়া, এটা ধারণা করা হচ্ছে এখনো কনফার্ম হয়নি না? আচ্ছা ঠিক আছে, ওকে। হ্যাঁ মিম, ইনশাল্লাহ তোমাদের অনেক সময় আছে, সবারই কিন্তু একই অবস্থা থাকে। যারা এইচএসসি পরীক্ষা দিয়ে এসেছে, আমরা যারা পরীক্ষা দিয়ে এসেছি, আমার তো অনেক খারাপ অবস্থা থাকতো। আমাদের তো হলিক্রসে ফার্স্ট ইয়ারে থাকতো মর্নিং শিফট, আর হচ্ছে সেকেন্ড ইয়ারে থাকতো ডে শিফট। তো ডে শিফটে আমাদের হচ্ছে গিয়ে সকালে 9টা থেকে প্র্যাকটিক্যাল ক্লাস হইতো। প্র্যাকটিক্যাল মানে আমাদেরকে প্র্যাকটিক্যাল এক একজনকে পিএইচডি বানাই দিবে, এত সিরিয়াসলি প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো হইতো। এরপরে তোমার হচ্ছে 12:30 থেকে ক্লাস স্টার্ট হতো, একেবারে টানা বিকাল 5টা পর্যন্ত। 5টা থেকে তোমার 6টার সময় বাসায় গিয়ে রেস্ট টেস্ট নিয়ে তারপরে ঘুম থেকে উঠে পড়তে বসতে বসতে সেই রাত 9টা 10টা বেজে যেত। তো এই রাত জেগে পড়া কমপ্লিট করে পরের দিন সকালবেলা উঠে একটু পড়ে আবার কলেজ যাওয়া। অ্যাকচুয়ালি তোমরা যখন ভার্সিটিতে উঠবা বা যারা যারা মেডিকেলে উঠবা, পড়ার যতই প্রেশার থাকুক না কেন, তোমরা এটা চিন্তা করে খুব খুশি থাকবা যে টিচারের বাসায় দৌড়ানো লাগবে না। কারণ একটা কোচিং আলাদা করে মেনটেন করা বা অন্য পড়া পড়া ক্লাসের পাশাপাশি, এই জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি প্যারা। আর আমাদের বেশিরভাগ কলেজে দেখা যায় যে কলেজে প্রথম দিকে খুব মানে ভালো মতন পড়ানো শুরু করে, পরে একদম এই যে একজন বললা চিতার স্পিডে পড়ায় তোমার সিলেবাস শেষ করে দেয়। তো যার কারণে হচ্ছে যে তোমার আমাদের পাশাপাশি আরেকটা কো কারিকুলার পড়াশোনা রাখতে হয়। তো ইনশাল্লাহ তোমরা যখন ভার্সিটিতে উঠবা এই প্যারামুক্ত থাকবা, দেখে দেখবা জীবনটাকে তখন অনেক সুন্দর মনে হবে। এই জন্য নিজেকে একটু সান্ত্বনা দাও যে আর অল্প কয়েকটা দিন সময়, আমি যদি এইচএসসি টা পার করে অ্যাডমিশনটা দিয়ে ফেলতে পারি, আমার হয়তো পড়ার ভলিউম কমা বাড়ার সাথে সম্পর্ক নাই, কিন্তু আমি একটা মেন্টালি একটা স্ট্রেস ফ্রি লাইফ লিড করতে পারবো। বুঝা গেছে? হ্যাঁ রিশা, মনে আপুর গলা বসে গেছে। আমার কথা কি শুনতে অসুবিধা হচ্ছে বেশি? আচ্ছা ওকে আচ্ছা, থ্যাংক ইউ লামিয়া। হ্যাঁ তা আসলে ফাহিম, বাট তোমরা তো আরো বেশি স্ট্রং, তোমরা পারবা। মিম, এই জিনিসগুলা কি কষ্ট মনে হচ্ছে না? হলিক্রসে পরে দেখবা স্পোর্টস ডে ডিসপ্লে, এগুলাই তুমি হচ্ছে গিয়ে মিস করবা। এগুলো অ্যাকচুয়ালি আমাদের কলেজ লাইফটাকে আরো বেশি মেমোরেবল করে, সবকিছুর মধ্যে আমাদের করতে হয় এগুলো, বুঝছো? মুরাদ, দেখতেছি তো তোমাদের মেসেজ, হ্যাঁ। ওকে, আমার ডক্টর সাহেব আমাকে ইয়া দিয়েছে। ইরা, এই জন্য তোমার বিসিএস দেওয়া লাগবে। পাবলিক মেডিকেলের টিচার মানেই বিসিএস। পাবলিক মেডিকেলে ডক্টর হতে চাও, টিচার হতে চাও, তোমার আয়া বুয়া খালা ছাড়া বাকি সবাইকে বিসিএস দিয়ে ঢুকতে হয়। আচ্ছা ওকে, তাহলে চলো আমরা হচ্ছে কি শুরু করি। আমার কথা যদি ক্রিস্টাল ক্লিয়ার শোনা যায়, সবাই বলে ভোট দিয়ে ফেলো। আমরা আজকে ইনশাল্লাহ আমাদের হচ্ছে গিয়ে বায়োলজি ফার্স্ট পেপার চ্যাপ্টার 9, উদ্ভিদ শারীরতত্ত্বের সালোক সংশ্লেষণ অংশটা শেষ করব। আমরা কি আগের ক্লাসের পড়াগুলা বাসায় একটু পড়েছিলাম? সালোক সংশ্লেষণে যে প্রথম অংশটুকু ছিল, ওই অংশটুকু কি আমরা বাসায় নিজেরা একটু পড়েছিলাম? না রূপা, বেশি প্রবলেম হবে না আপু, ইনশাল্লাহ বুঝিয়ে বুঝিয়ে পড়ানোর চেষ্টা করব।
আচ্ছা, যারা যারা পড়ো নাই প্লিজ তোমরা একটু রেকর্ডিংটা দেখে নিবা বা প্যারালাল টেক্সট মিলাই তোমরা একটু পড়ে ফেলবা, কারণ সালোক সংশ্লেষণ টপিকটা তোমাদের জন্য এই লেভেলে একটু কঠিন, যেহেতু এই জিনিসগুলো তোমরা প্রথমবারের মতো নতুন করে পড়ছো। সো তোমরা ট্রাই করবা যে ক্লাসের সাথে পড়াটা শেষ করে ফেলতে। পড়া জমায় রাখলে দেখবা পরে ক্লাসটা করে রাখলেও তুমি পড়ার সময় আর কিছু মনে পড়তেছে না। ঠিক আছে? আচ্ছা, ওকে, তাহলে চলো আমরা হচ্ছে যে ক্লাসটা শুরু করি। তোমাদের সাথে আছি আমি, তোমাদের সঞ্চারী আপু। চলো আমরা শুরু করি। তাহলে আমাদের একটা বাড়ির কাজ ছিল, দেখো, উদ্ভিদের পাতায় বিদ্যমান এক প্রকার ছিদ্রপথে বাষ্পাকারে পানি নির্গত হয়। তার মানে আমরা জানি এটা কার কথা বলেছে? পত্র রন্ধ্র। উদ্ভিদের পাতায় ক্লোরোপ্লাস্টে বিদ্যমান এক প্রকার সিস্টেম আপতিত 680 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো ব্যবহার করে এটিপি তৈরিতে সাহায্য করে। তার মানে এখানে যেহেতু 680 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের কথা বলেছে, আমরা জানি এটা হচ্ছে ফটো সিস্টেম 2। আর ফটো সিস্টেম 2 থাকে আমাদের অচক্রীয় ফটোফসফোরাইলেশনে। তার মানে সালোক সংশ্লেষণের আলোক নির্ভর পর্যায়ের অচক্রীয় ফটোফসফোরাইলেশনে। পত্ররন্ধ্র কি? পত্ররন্ধ্র হচ্ছে যে আমাদের উদ্ভিদের দুটি রক্ষীকোষ দ্বারা নিয়ন্ত্রিত যে ছিদ্রের মাধ্যমে উদ্ভিদের অতিরিক্ত পানি বাষ্পাকারে নির্গত হয়, তাকে বলে পত্ররন্ধ্র, তাই না? আচ্ছা, এরপরে কি বলেছে? ফটো সিস্টেম বলতে কি বুঝছো? ফটো সিস্টেম মানে আমাদের উদ্ভিদের পাতার ক্লোরোপ্লাস্টের যেই সিস্টেমে আমাদের সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটি সংঘটিত হয়। এখানে তুমি সুন্দর করে প্রথম প্যারায় হচ্ছে ফটো সিস্টেমের সংজ্ঞাটা লিখে দিবা, আর দ্বিতীয় প্যারায় হচ্ছে ফটো সিস্টেম কয়টি আছে এবং ওর উপাদানগুলো কি কি সুন্দর করে লিখে দিবা, কয়টি এবং উপাদান। ঠিক আছে? ঘটনা একে বিদ্যমান রন্ধ্র খোলা ও বন্ধ হবার কৌশল পিএইচ দ্বারা কিভাবে নিয়ন্ত্রিত হয় বর্ণনা করো। তাহলে বলো তো, পত্ররন্ধ্রে খোলা এবং বন্ধ হওয়া পিএইচ দ্বারা কিভাবে নিয়ন্ত্রিত হয়? এই পিএইচ সম্পর্কিত মতবাদটি কোন বিজ্ঞানী দিয়েছিলেন একটু বলো তো বাচ্চারা? পিএইচ সম্পর্কিত মতবাদটি কে দিয়েছিলেন? না জয়, ইনশাল্লাহ প্রবলেম হবে না। হ্যাঁ মুন্না আছি ভালো। ফাইজা পড়তে পড়তে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে, হ্যাঁ। আচ্ছা তাসমিয়া, পরে আর একটু কঠিন করে ক্লাস করে ফেলো। এক্সিলেন্ট, সবাই অ্যান্সার করছে। মাহাদি, এরপরে হচ্ছে তামান্না, রাদ, সাকিব, রিমি, সামিয়া, এরপরে হচ্ছে গিয়ে তোমার শাম্মী, রাদ, লিসা, রাজিন, ভেরি গুড। আইনান, রাফি, ইউষা, এক্সিলেন্ট। শায়রি, ঠিক আছে। তার মানে আমরা হচ্ছে এখানে আমাদের শায়রির মতবাদটাকে বর্ণনা করব। যে আমাদের শায়রি কি বলেছিলেন? শায়রি বলেছিলেন যে দিনের বেলায় হচ্ছে কি হয়, আমাদের আমরা যদি দিনের বেলার ঘটনা বর্ণনা করি, দিনের বেলায় হচ্ছে যে অদ্রবণীয় স্টার্চ দ্রবণীয় গ্লুকোজে রূপান্তরিত হয়, তখন আমাদের কি হয়? পিএইচ, পিএইচ তোমার হচ্ছে গিয়ে 5 থেকে আবার কত হয়ে যায়? 7 হয়ে যায়। তখন আমার কি হবে? গ্লুকোজ তৈরি হওয়া মানে হচ্ছে আমার পত্ররন্ধ্রের রক্ষীকোষের হচ্ছে গিয়ে তোমার ঘনত্ব বেড়ে যায়, তখন আমার অন্ত অভিস্রবণ হবে আর হচ্ছে রন্ধ্র খোলা, পানি ভেতরে প্রবেশ করবে। আর রাতের বেলায় কি হয়? রাতের বেলায় হচ্ছে দ্রবণীয় গ্লুকোজ অদ্রবণীয় শ্বেতসার বা স্টার্চে রূপান্তরিত হবে, তখন আমার পিএইচ 7 থেকে কমে হয়ে যাবে 5, কারণ কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে, কার্বন ডাই অক্সাইড অম্লধর্মী গ্যাস। তখন আমার দ্রবণের ঘনত্ব কমে গেলে আমার হচ্ছে বহিঃ অভিস্রবণ হয়ে পানি বের হয়ে যাবে, পত্ররন্ধ্র বন্ধ হয়ে যাবে। তার মানে মনে রাখবা, দিনের বেলায় হচ্ছে কার্বন ডাই অক্সাইড ইউজ হয়ে যায় দেখে পিএইচ বেড়ে যায়, রাতের বেলায় কার্বন ডাই অক্সাইডটা নতুন করে সঞ্চিত হয়, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যায় দেখে পিএইচ কমে যায়। ঠিক আছে? আচ্ছা, ঘটনা 2তে যে সিস্টেমের কথা বলা হয়েছে তা কিভাবে এটিপি তৈরিতে সাহায্য করে, তার মানে আমরা এখানে অচক্রীয় ফটোফসফোরাইলেশনটা বর্ণনা করব। যে প্রথমে আমাদের ফটো সিস্টেম 2, এখান থেকে ইলেকট্রন যায় হচ্ছে ফেরিডক্সিন, তারপর প্লাস্টোকুইনন, তারপরে চলে যায় সাইটোক্রোম এফ, প্লাস্টোসায়ানিন, সেখান থেকে চলে যাবে ফটো সিস্টেম 1-এ, সেখান থেকে তোমার যাবে হচ্ছে ফেরিডক্সিন, সরি এখানে প্রথমে ফিওফাইটিন আসে, আপু ভুল বলছি, তারপরে আসে এনএডিপি রিডাকটেজ এনজাইমে। তখন কি হবে? আমার গাছের যে এনএডিপি আছে আত্তীকরণ শক্তি, সেই এনএডিপি কে কাজে লাগিয়ে তোমার তৈরি হবে NADPH2। আর এই যে এনএডিপি কে বিজারিত করবে কে? আমাদের ফটো সিস্টেম 2 থেকে যেই দুইটা ইলেকট্রন যাচ্ছে সেই দুইটা ইলেকট্রন প্লাস
আমাদের মাটির নিচ থেকে যে পানি শোষিত হচ্ছে সে পানি ভেঙে আমরা পাচ্ছি প্রোটন, ইলেকট্রন আর হচ্ছে তোমার অক্সিজেন। তাহলে এই যে তোমার প্রোটন আর এই যে তোমার ইলেকট্রন মিলিতভাবে তোমার এনএটিপি কে বিজারিত করলো, আর প্লাস্টোকুইনন থেকে সাইটোক্রোম এফ এ যাওয়ার সময় তৈরি হলো এটিপি। এই যে আমাদের এটিপি তৈরি হচ্ছে কিসের মাধ্যমে বলতো? ফটো সিস্টেম 2 এর মাধ্যমে। তাহলে আমরা এটা আগের দিন পড়েছি, তাই না? হ্যাঁ, বেশি ভালো হবে তোমার সামনে, তুমি চাইলে ফ্লোচার্ট দিয়ে লেখো, তাহলে সময় কম লাগবে। ঠিক আছে স্নেহা, শোনো, ডিপ্রেশন হচ্ছে শয়তানের লক্ষণ। ডিপ্রেশন করে যে সময়টা নষ্ট করতেছো, সেই সময়টাতে তুমি যদি পড়াশোনা করো বা তোমার ভালো লাগে এমন কোনো কাজ করো, দেখবা টাইমটা ইউটিলাইজ হবে। যখনই মনে হবে মন খারাপ লাগতেছে বা ডিপ্রেশন লাগতেছে, তুমি যেই কাজটা করতে পছন্দ করো সেই কাজটা করবা, কিন্তু সেটা যাতে ফোনকে ইনক্লুড না করে। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন এগুলো বাদে অন্য কাজ করবা। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো আমাদের B29 লেকচার আমরা আজকে পড়বো। B29 লেকচারে আমরা আজকে পড়বো হচ্ছে সালোক সংশ্লেষণের আলোক নিরপেক্ষ পর্যায়। আচ্ছা বলো তো বাচ্চারা, সালোক সংশ্লেষণের আলোক নির্ভর পর্যায় আমরা কি কি জিনিস তৈরি করেছিলাম? ক খ তে ভালো করার উপায় হচ্ছে সাজিম আমাদের প্যারালাল টেক্সটে যে সংজ্ঞাগুলো দেওয়া থাকে আর ছোট ছোট বক্সে যে ব্যাখ্যাগুলো দেওয়া থাকে সেগুলো ভালো করে পড়বা, এবং 2 নম্বরের প্রশ্নের জন্য 2টা প্যারা করে লিখবা। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ ঈশামণি হবে, সমস্যা নেই, পারবা জিম। আচ্ছা, থ্যাংক ইউ জুই, ভেরি গুড, সবাই অ্যান্সার করেছে একদম কোপায় সেরা। এটিপি আর NADPH2, তার মানে আমরা জানি যে হচ্ছে যে আমাদের গাছের উদ্দেশ্য হচ্ছে একটা গ্লুকোজের পুডিং বানানো। তো পুডিং বানাতে যেরকম ডিম, দুধ, চিনি, লবণ এগুলো কিছু লাগতেছে, সেরকম আমাদের গ্লুকোজের পুডিং বানাতে হলে আমার লাগবে এটিপি আর NADPH2, যে দুটা জিনিসকে আমরা বলছি আত্তীকরণ শক্তি বা অ্যাসিমিলেটরি পাওয়ার। তাহলে আমাদের সালোক সংশ্লেষণের আলোক নির্ভর পর্যায় বা লাইট ডিপেন্ডেন্ট ফেজে আমরা হচ্ছে এই 2টা কাঁচামাল তৈরি করলাম। এখন এই যে আমার 2টা কাঁচামাল তৈরি হয়ে গেল, এই 2টা কাঁচামালকে আমি এখন কাজে লাগাবো। কাজে লাগিয়ে আমার যে কার্বন ডাই অক্সাইড আছে সেই কার্বন ডাই অক্সাইডকে আমি বিজারিত করব। বিজারণ মানে হাইড্রোজেন গ্রহণ। বিজারিত করে আমরা তৈরি করব হচ্ছে আমাদের শর্করা বা গ্লুকোজ। এই বিক্রিয়াটা আমরা করি হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়ে। তাহলে আলোক নির্ভর পর্যায়ে আমরা যে শক্তিগুলো তৈরি করলাম সেই শক্তিগুলোকে কাজে লাগিয়ে আমি আলোক নিরপেক্ষ পর্যায়ে কার্বন ডাই অক্সাইড বিজারণের মাধ্যমে তৈরি করব গ্লুকোজ। তার মানে কোন যৌগের সাথে হাইড্রোজেন যোগ করাকেই বলা হয় বিজারণ। ঠিক আছে? আচ্ছা, ওকে, ভেরি গুড। তাই নাকি রাফিয়া? ভেরি গুড। তাহলে চলো আমরা শুরু করি আলোক নিরপেক্ষ। তার মানে এটা হচ্ছে একটা কার্বন বিজারণ পদ্ধতি। কার্বন বিজারণ মিন্স আমরা হচ্ছে গিয়ে কার্বনের সাথে কি যোগ করব? কার্বন বিজারণ মিন্স আমরা হচ্ছে যে কার্বনের সাথে যোগ করব হচ্ছে তোমার হাইড্রোজেন। কার্বনের সাথে যোগ করব হচ্ছে হাইড্রোজেন। তাহলে আমরা আলোক নির্ভর পর্যায়ে যে এটিপি আর NADPH2 তৈরি করেছি, সেই এটিপি আর NADPH2 কে কাজে লাগিয়ে আমরা করব কি? কার্বন ডাই অক্সাইডকে বিজারিত করব, করে শর্করা তৈরি করব। তাহলে কার্বন ডাই অক্সাইড আমার আসছে কোত্থেকে? পরিবেশ থেকে। এই যে তোমার শর্করা তৈরি করলাম, এই শর্করা তৈরির 3টা স্বীকৃত গতিপথ থাকে। ঠিক আছে? 3টা তোমার কি স্বীকৃত গতিপথ আছে। তার মানে এই 3টার যে কোনো একটা উপায় আমার শর্করা তৈরি হবে। এই 3টার যে কোনো একটা চক্রের মাধ্যমে আমার শর্করা তৈরি হবে। কেলভিন চক্র, হ্যাচো-স্ল্যাক চক্র, ক্যাম্প প্রক্রিয়া বা ক্র্যাসুলেশিয়ান অ্যাসিড মেটাবলিজম। তাহলে দেখো, এই কেলভিন চক্রের আরেকটা নাম হচ্ছে C3, অথবা কেলভিন চক্রকে আমরা আরেকটা কি বলতে পারি? তোমার C3 চক্র বা কেলভিন চক্র, বা হচ্ছে কি তোমার আলোক নিরপেক্ষ পর্যায়ে সর্বস্বীকৃত চক্র, সর্বজন স্বীকৃত চক্র। হ্যাচো-স্ল্যাককে আমরা বলি C4, আর ক্যাম দিয়ে ইলাবোরেশন হয় ক্রেসুলেশিয়ান অ্যাসিড মেটাবলিজম। এটা অ্যাকচুয়ালি আমাদের যে ক্রেসুলেশিয়া গোত্রের উদ্ভিদগুলো আছে, পাথরকুচি বা মরুজ, যে উদ্ভিদগুলো যেখানে তোমার দিনের বেলায় পত্ররন্ধ্র বন্ধ আর রাতের বেলায় পত্ররন্ধ্র খোলা থাকে, সেই সকল উদ্ভিদে আমার ক্যাম্প প্রক্রিয়াতে শুক্র মানে তোমার শর্করা তৈরি হয়। ঠিক আছে? আচ্ছা, ওকে। তাহলে এখন দেখো কি বলা হয় যে আমার কেলভিন চক্র নিয়ে আমরা এখন পড়াশোনা করব। তার মানে আমাদের মানে পরিচিত যতগুলা গাছ আছে, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ, এই সব জায়গায় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমার কোন প্রক্রিয়ায় হয় বলতো? কেলভিন চক্রের মাধ্যমে হয়, তাই না বলো? আচ্ছা, তাহলে দেখো প্রথমেই বলেছেন কেলভিন ও তার সহযোগীরা
কেলভিন, বেনসন আর হচ্ছে গিয়ে ব্যাসাম, তারা হচ্ছে তেজস্ক্রিয় কার্বনের আইসোটোপ ব্যবহার করে সন্ধানী পদ্ধতিতে ক্লোরেলা নামের শৈবালে এই গতিপথটা আবিষ্কার করেন। বলতো বাচ্চারা, আইসোটোপ কাকে বলে? আমরা তো জানি যে আমাদের কার্বনের হচ্ছে তোমার পারমাণবিক ভর হলো 14, তাই নাকি? কার্বনের হচ্ছে গিয়ে পারমাণবিক সংখ্যা, কার্বনের পারমাণবিক সংখ্যা কত বলো? 6। তার মানে কার্বনের পারমাণবিক ভর হওয়ার কথা 12, কিন্তু আমরা ইউজ করেছি কার্বনের পারমাণবিক ভর 14। তাহলে এখানে আইসোটোপ বলতে কি বুঝিয়েছে? এক্সিলেন্ট। আইসোটোপ প দিয়ে হয় প্রোটন। তার মানে যদি আমার কোনো একটা মৌলের দুইটা অণুর প্রোটন সংখ্যা সেম সেম কিন্তু ভর সংখ্যা ডিফারেন্ট, তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে আইসোটোপ। সাপোজ এই যে ধরো কার্বন, আমরা জানি যে কার্বনের হচ্ছে গিয়ে তোমার পারমাণবিক সংখ্যা দুইটারই 6, কিন্তু ধরো একটার ভর 12, একটার ভর হলো 14, তাহলে দুইটার কি? দুইটা হচ্ছে পরস্পরের আইসোটোপ। দুইটা মৌলের যদি প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন হয়, তাই না? তার মানে আমরা ব্যবহার করেছি কার্বন এবং তার সাথে ব্যবহার করেছি কার্বনের আইসোটোপ কার্বন 14। ঠিক আছে, তাহলে এটা আবিষ্কার করেছিলেন। এখান থেকে কি কি সিকিউ না, এখান থেকে আসবে এমসিকিউ। এখান থেকে এমসিকিউ প্রশ্ন আসবে। নাম্বার 1, C3 চক্র কে আবিষ্কার করেন? কেলভিন, বেনসন, ব্যাসাম। কিভাবে আবিষ্কার করেন? সন্ধানী পদ্ধতিতে। কোন উদ্ভিদে আবিষ্কার করেন? ক্লোরেলা নামক শৈবালে। কি ব্যবহার করেন? কার্বনের 14 আইসোটোপ। বুঝা গেছে? আচ্ছা, ভেরি গুড। এরপরে দেখো, ওনারা এই জন্য 1961 সালে নোবেল পুরস্কার লাভ করেন। উদাহরণে স্টার্ট দাও: ধান, গম, বার্লি, আম, জাম, কাঁঠাল। এটাকে আমরা কেন C3 চক্র বলি? এই প্রশ্নটা আসতে পারে 2 নম্বরের জন্য, যে কেন C3 চক্রকে C3 চক্র বলা হয়। কারণ আমাদের কেলভিন চক্রের প্রথম উৎপন্ন স্থায়ী পদার্থ, প্রথম উৎপন্ন স্থায়ী পদার্থ 3 কার্বন বিশিষ্ট, 3 কার্বন যুক্ত ফসফোগ্লিসারিক অ্যাসিড। তার মানে আমাদের কেলভিন চক্রের প্রথম উৎপন্ন স্থায়ী পদার্থ 3 কার্বন যুক্ত ফসফোগ্লিসারিক অ্যাসিড। এই জন্য আমাদের কেলভিন চক্রকে আমরা বলি C3 চক্র। সন্ধানী পদ্ধতি মানে হচ্ছে আমরা যেহেতু একটা তেজস্ক্রিয় পদার্থ তো ব্যবহার করছি, সো ও গিয়ে গিয়ে খুঁজবে যে আমার কোথায় কোথায় গ্লুকোজটা তৈরি হলো, কিভাবে তৈরি হলো। এই যে ও গিয়ে গিয়ে শনাক্ত করতেছে খুঁজে খুঁজে, এটাকে বলে তোমার সন্ধানী সন্ধানী পদ্ধতি। ঠিক আছে, আচ্ছা, ওইটা পরের প্রক্রিয়াতে আছে রেজওয়ান, তাই নাকি প্রত্যাশা? আচ্ছা, ওকে। তাহলে এখন দেখো, কেলভিন চক্রের আমাদের টোটাল ধাপ আছে 4টা। কি কি? প্রথম ধাপে আমরা কার্বন যোগ করি, দ্বিতীয় ধাপে ফসফেট যোগ করি, তৃতীয় ধাপে হাইড্রোজেন যোগ করি, চতুর্থ ধাপে আমরা RUBP পুনঃ উৎপাদন করি। তাহলে আমাদেরকে এই শব্দার্থগুলো ভালো করে শিখতে হবে। কার্বক্সিলেশন মানে কার্বন যোগ, ফসফোরাইলেশন মানে ফসফেট যোগ, আর রিডাকশন মানে বিজারণ। পুরাতন মতবাদ অনুযায়ী কোন যৌগের সাথে যদি আমরা হাইড্রোজেন যোগ করি সেটাকে বলা হয় বিজারণ। আচ্ছা, ফসফোরাইলেশন আমরা সালোক সংশ্লেষণের আলোক নির্ভর পর্যায়ে কোনটা পেয়েছিলাম বলতো? ফসফোরাইলেশন তো 2 রকম হয়, একটা হচ্ছে গিয়ে সূর্যালোকের উপস্থিতিতে ফটো, আর একটা হলো শ্বসনের সময় অক্সিডেটিভ। আমরা গত ক্লাসে কোন ফসফোরাইলেশন পেয়েছিলাম? ভেরি গুড ইরা, বাকিরা অ্যান্সার করো। ইরা, সারা, ধ্রুব, তুর্য, সানজিদা, রতি, রূপা। এরপর হচ্ছে গিয়ে জোহা, রেজওয়ান, মিম, ইশামণি, ইয়াসিন, ইউশা, ধ্রুব, মুরাদ, রিমি, নির্জন, সাকিব। ভেরি গুড। তার মানে লাস্ট ক্লাসে আমরা পেয়েছিলাম হচ্ছে গিয়ে তোমার ফটো ফসফোরাইলেশন। এখানে আমার কিছু পরিমাণে ফসফোরাইলেশন হচ্ছে। তাহলে আসো আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করি। আমাদের যে পাতা, সেই পাতায় আগে থেকে চুপ করে বসে থাকে একটা বিশেষ যৌগ যার নাম রাইবুলোজ। আমরা যেহেতু কোষ রসায়ন পড়েছি ফার্স্ট ইয়ারে, অনেকেই পড়ো নাই, বলো রাইবুলোজ কত কার্বন যুক্ত শর্করা? আমরা যে পড়েছিলাম রাইবুলোজ, রাইবুলোজ কত কার্বন যুক্ত শর্করা? একটু অ্যান্সার করো তো। ইউষা সবার আগে অ্যান্সার করেছে, ভেরি গুড। সারা, রায়হান, এরপরে পড়শি, স্বচ্ছ, তাসমিয়া, রিশাদ, তাবাসুম, ভেরি গুড। 5 কার্বন যুক্ত। এই রাইবুলোজের 1 আর 5 নাম্বার কার্বনে 2টা ফসফেট থাকে, এই জন্য এটাকে আমরা বলি রাইবুলোজ 1,5 বিস ফসফেট, সংক্ষেপে RUBP।
তার মানে রাইবোলোজ একটা শর্করা যার 5টা কার্বন, 1 আর 5 নাম্বার কার্বনে 2টা ফসফেট যুক্ত হয়েছে, এই জন্য এটাকে আমরা বলি রাইবোলোজ 1,5 বিস ফসফেট বা RUBP। এই যে এখন পাতার মধ্যে যখন পত্ররন্ধ্রের মাধ্যমে বাতাসের কার্বন ডাই অক্সাইড প্রবেশ করবে, রাইবোলোজের 5টা কার্বন, কার্বন ডাই অক্সাইডের 1টা কার্বন, কয়টা কার্বন হলো? টোটাল 6টা কার্বন। এই 6টা কার্বন যুক্ত তৈরি হয় অস্থায়ী কিটো অ্যাসিড। অস্থায়ী কিটো অ্যাসিড। তাহলে বলো তো কিটো অ্যাসিডে কয়টা কার্বন? 6 কার্বন। এখন তোমরা বলতে পারো যে আপু আপনি তো একটু আগে বললেন কেলভিন চক্রকে হচ্ছে গিয়ে C3 বলা হয় কারণ প্রথম উৎপন্ন পদার্থ 3 কার্বন বিশিষ্ট, কিন্তু এখানে তো প্রথম উৎপন্ন পদার্থ 6 কার্বন বিশিষ্ট, তাহলে কি আপনি কি ভুল বললেন? আমি কি তাহলে আজকে ক্লাসের শুরুতেই তোমাদেরকে ভুল বলেছি? আমি কি কোনো ভুল করেছি বলো? ভেরি গুড, এটা হচ্ছে অস্থায়ী, তাই না? কিটো অ্যাসিডটা হচ্ছে অস্থায়ী, আমাদের লাগবে স্থায়ী যৌগ, আমরা প্রকৃতিতে কিটো অ্যাসিডকে পাবো না, তাই না? আচ্ছা, ভেরি গুড। তার মানে এই যে তোমার অস্থায়ী কিটো অ্যাসিড ও এর পরে ভেঙে যাবে, ভেঙে গিয়ে তৈরি করবে তোমার 3 কার্বন যুক্ত ফসফোগ্লিসারিক অ্যাসিড। ফসফোগ্লিসারিক অ্যাসিড। ফসফোগ্লিসারিক অ্যাসিড 3 কার্বন যুক্ত। তাহলে বলো তো বাচ্চারা, আমরা যদি একটা 6 কার্বন যুক্ত কিটো অ্যাসিড থেকে 3 কার্বন যুক্ত ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করি, তাহলে আমার কত অণু তৈরি হবে? 6 কার্বন যুক্ত যদি কিটো অ্যাসিড থেকে আমরা 3 কার্বন যুক্ত PGA ফসফোগ্লিসারিক অ্যাসিড বানাই, আমার কত অণু তৈরি হবে? এক্সিলেন্ট, 2 অণু। তাহলে পাশে লিখে রাখো এটা হচ্ছে 2 অণু। ওকে, আচ্ছা। এখন দেখো ফসফোগ্লিসারিক অ্যাসিডের একা একা কেন ভালো লাগে না? ওর একটা ফসফেট দিয়ে চলবে না, ওর আরেকটা ফসফেট লাগবে। তাহলে বলো তো, যেখানেই আমার 2টা ফসফেট লাগে সেখানে বাড়তি ফসফেটটা দান করতে কে আসবে? আমার গ্লিসারিক অ্যাসিডের একটা ফসফেট ছিল, ওর একা একা ভালো লাগে না, ওর 2টা লাগবে। তাহলে এই যে ওকে আরেকটা ফসফেট দিল, এই ফসফেটটা কোত্থেকে আসবে? এক্সিলেন্ট, এটিপি থেকে। আমরা আত্তীকরণ শক্তি জমা করে রেখেছিলাম না, এই এটিপিটা আমার এখন কি করবে? আসবে, ওকে ফসফেট দিয়ে হয়ে যাবে এডিপি আর ইনঅর্গানিক ফসফেট। তার মানে এখানে একটু শক্তি খরচ হলো, তাই না? তাহলে আমার এখানে 1,3 বিস ফসফোগ্লিসারিক অ্যাসিডও তৈরি হবে 2 অণু। এই যে আমার 2 অণু 1,3 বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড, ওরা এবার তৈরি করবে একটা অ্যালডিহাইড। আমরা জৈব যৌগ পড়ার সময় জেনেছি যে একটা অ্যালকোহল থেকে আমরা তৈরি করতে পারি অ্যালডিহাইড বা কিটোন, আর অ্যালডিহাইড বা কিটোন থেকে আমরা তৈরি করতে পারি ফ্যাটি অ্যাসিড। বলতো কিভাবে তৈরি করতে পারি, কোন বিক্রিয়ার মাধ্যমে? অ্যালকোহল থেকে অ্যালডিহাইড বা কিটোন আর অ্যালডিহাইড বা কিটোন থেকে ফ্যাটি অ্যাসিড কোন বিক্রিয়ার মাধ্যমে তৈরি করা যায় বলতো? এক্সিলেন্ট, জারণের মাধ্যমে। তার মানে আমরা যদি এই রাস্তায় যাই আমার হবে জারণ, আর আমরা যদি উল্টা রাস্তায় যাই তাহলে হবে বিজারণ। তাহলে এই যে আমাদের এখান থেকে আমরা 1,3 বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড, এটা একটা ফ্যাটি অ্যাসিড, এখান থেকে আমরা তৈরি করলাম হচ্ছে যে একটা তোমার অ্যালডিহাইড, 3-ফসফোগ্লিসারালডিহাইড। 3-ফসফোগ্লিসারালডিহাইড আমরা হচ্ছে 2 অণু ফসফোগ্লিসারালডিহাইড তৈরি করলাম। এখানে কি জারণ হবে নাকি বিজারণ হবে বলো তো বাচ্চারা? আমি 1,3 বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড 2 অণু ছিল, এখান থেকে 2 অণু ফসফোগ্লিসারালডিহাইড একটা অ্যালডিহাইড বানালাম, এখানে কি জারণ হবে নাকি বিজারণ হবে? এক্সিলেন্ট, বিজারণ হবে। তাহলে বিজারণে যেহেতু হাইড্রোজেন লাগবে, এই হাইড্রোজেন দান করতে কে আসবে? আমাদের NADPH2, বা অনেকে NADPH+H+ লেখে। সে হচ্ছে নিজে NADP হয়ে যাবে আর হচ্ছে ওকে কি দিবে? একটা হাইড্রোজেন দিবে। তার মানে এখানে এনজাইমের নাম হচ্ছে ডিহাইড্রোজিনেজ। এখানে এনজাইমের নাম কি? ডিহাইড্রোজিনেজ, কারণ ও হচ্ছে হাইড্রোজেন কি ডিলিট করে দিচ্ছে, তোমার অ্যাসিডকে দান করার জন্য হাইড্রোজেনকে ডিলিট করে দিচ্ছে, এই জন্য ডিহাইড্রোজিনেজ। আর এই যে তোমার কার্বন ডাই অক্সাইড যোগ হলো,
কার্বন ডাই অক্সাইড যোগ মানে কার্বক্সিলেশন। যে এনজাইম কার্বন ডাই অক্সাইড যোগ করে তার নাম কার্বক্সিলেজ। এই জন্য এই এনজাইমটার নাম হবে রাইবুলোজ বিসফসফেট কার্বক্সিলেজ বা সংক্ষেপে রুবিস্কো। যে যে এনজাইম গুলোর নাম আপু লিখতেছে পরীক্ষায় সেগুলো লেখা লাগবে। রুবিস্কোতে 3টা স্টার দাও, পরীক্ষাতে আসে। জীবজগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ এনজাইম যেটা জীবজগতের সাথে পরিবেশের সমন্বয় সাধন করে কোনটি? অ্যান্সার হবে রুবিস্কো। ছোটবেলায় আমরা দেখতাম না যে আম্মুরা যখন বাণিজ্য মেলায় যাইতো, যখন বাণিজ্য মেলা তোমার আগারগাঁওতে হইতো, এখন তো পূর্বাঞ্চলে হয়, অনেকে যাইতে পারে না। ছোটবেলায় তোমার দেখবে আম্মুরা যখন বাণিজ্য মেলায় যাইতো সবার হাতে ঢুকতেই একটা করে কি আমের প্যাকেট থাকতো। বাণিজ্য মেলায় গেট দিয়ে ঢুকলে হাতের বামে বড় করে কি আমের শোরুম থাকতো, ডানে বড় করে আরএফএল। কেউ তোমার বাণিজ্য মেলা থেকে কিছু কিনুক বা না কিনুক, সবার হাতে আরএফএল এর বিশাল বড় একটা লাল ব্যাগ। এরপরে আম্মুরা দৌড় দিত তোমার হচ্ছে কি দিল্লি অ্যালুমিনিয়াম আর কি আমের দোকানে একটা বড় ফ্রাই প্যান, আর সবার হাতে একটা করে নাবিস্কো বিস্কিটের প্যাকেট। তোমাদের আব্বু আমরা কিন্তু কিনা জানি না, ঠিক আছে, নাবিস্কো বিস্কুটের প্যাকেট। তাহলে সবাই রুবিস্কো কিনতে গিয়ে তোমার হচ্ছে নাবিস্কো লিখে ফেললো না, ঠিক আছে? 2টা হাইড্রোজেনই কাজে লাগবে নুসরাত, একটা না, বুঝছো? তাহলে দেখো, এই যে আমাদের নাবিস্কো না রুবিস্কো, এই রুবিস্কো হচ্ছে আমাদের জীবজগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ এনজাইম, কারণ এটা পরিবেশের সাথে জীবজগতের সমন্বয় সাধন করে। তার মানে এই প্রশ্নটা কিন্তু আমাদের হচ্ছে অনুধাবনমূলক প্রশ্নে আসতে পারে, ঠিক আছে? তার মানে এই যে তোমার এখান থেকে রুবিস্কো মনে রাখবা, এনজাইমের নাম মনে রাখবা ডিহাইড্রোজিনেস। ওকে, তাহলে একটা যে এই যে আমাদের 2 অণু ফসফোগ্লিসারালডিহাইড তৈরি হলো, ওর একা একা লাগতেছে, ও কি করবে? ওর কাছ থেকে এক অণু ফসফোগ্লিসারালডিহাইড রেখে তৈরি করবে আরেক অণু গ্লিসারালডিহাইড ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট, আর একটা কিটোন তৈরি করবে। কিটোনের নাম কি? ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট। তাহলে দেখো, এখান থেকে 2 অণু ফসফোগ্লিসারালডিহাইড তৈরি হয়েছিল। এই 2 বোনের মধ্যে কি বলতো, এই 2 অণুর মধ্যে হচ্ছে গিয়ে তোমার এক অণু তৈরি করবে অ্যালডিহাইড, এক অণু তৈরি করবে কিটোন। ওকে, তাহলে এই যে তোমার এক অণু অ্যালডিহাইড এক অণু কিটোন, ওরা বলবে চলো আমরা মিলেমিশে একাকার হয়ে যাই। ওরা এবার মিলেমিশে একাকার হয়ে তৈরি করে তোমার হচ্ছে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট। এখন ফ্রুক্টোজ আকারে ভালো লাগতেছে না, ঠিক আছে, ফ্রুক্টোজ আকারে ভালো লাগতেছে না। ও কি করবে? একটা তোমার হচ্ছে গ্লুকোজকে লাথি মেরে বের করে দিবে। দেখো এই যেখানে বিক্রিয়াতে লিখেছে, এখানে ও হচ্ছে কি একটা ফ্রুক্টোজকে মানে ফসফেটকে লাথি মেরে বের করে দিবে। এটা হবে ফ্রুক্টোজ 6 ফসফেট। এখন ফ্রুক্টোজ আকারে ভালো লাগতেছে না, ও এবার হয়ে যাবে গ্লুকোজ 6 ফসফেট। এই 6 নাম্বার ফসফেটটা এবার চলে আসবে 1 নাম্বার কার্বনে, গ্লুকোজ 1 ফসফেট। এই গ্লুকোজ 1 ফসফেট থেকে আমরা পাবো এডিপি গ্লুকোজ, ইউডিপি গ্লুকোজ। এই যে আমরা কিন্তু গ্লুকোজ পেয়ে গেলাম। এডিপি গ্লুকোজ তৈরি হবে যদি আমাদের ফসফেটের ঘনত্ব কম থাকে, যেখান থেকে আমরা পাই স্টার্চ। আর ফসফেটের ঘনত্ব বেশি থাকলে তৈরি হবে ইউডিপি গ্লুকোজ, যেখান থেকে আমরা পাই সুক্রোজ। ঠিক আছে, তার মানে কি বললাম যে হচ্ছে যে তোমার, হ্যাঁ আসলে এটা হচ্ছে গিয়ে তোমার কি বলবো, অনেকটা কেমিস্ট্রির মতোই, তাই না? কেমিস্ট্রির মতোই। তাহলে দেখো পুরোটা আমি আবার রিভিউ করি। আমার পাতার মধ্যে আগে থেকে চুপ করে বসেছিল 5 কার্বন যুক্ত একটা শর্করা, যেটাকে আমরা বলছি রাইবুলোজ 1,5 বিসফসফেট। বাতাস থেকে আসলো কার্বন ডাই অক্সাইড, তৈরি হলো 6 কার্বন যুক্ত কিটো অ্যাসিড। এই যে তোমার কার্বন ডাই অক্সাইড যোগ, এটাকে বলা হয় কার্বক্সিলেশন। এনজাইমের নাম রাইবুলোজ বিসফসফেট কার্বক্সিলেজ, সংক্ষেপে আমরা বলি রুবিস্কো। 6 কার্বন বিশিষ্ট কিটো অ্যাসিড থেকে আমরা পেলাম 3 কার্বন বিশিষ্ট 2 অণু ফসফোগ্লিসারিক অ্যাসিড। সেখান থেকে 2 অণু 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড, যেহেতু আরেকটা ফসফেট এসেছে, আরেকটা ফসফেট যোগ করেছে কে? এটিপি। এইবার অ্যাসিডটা বিজারিত হয়ে এক অণু অ্যালডিহাইড এক অণু কিটোন তৈরি করে। এখানে তোমার যেহেতু বিজারণ হচ্ছে, হাইড্রোজেন দান করবে NADPH2। এনজাইমের নাম ডিহাইড্রোজিনেস। তার মানে রুবিস্কো ডিহাইড্রোজিনেস, এই 2টা এনজাইম অনেক ভালো করে পড়তে হবে। আমার উদ্দেশ্য কি? আমি বানাতে চাই হচ্ছে গ্লুকোজ। তাহলে এই যে আমি গ্লুকোজ বানাতে চাই, এই গ্লুকোজটা কিভাবে আসবে? অ্যালডিহাইড আর কিটোন মিলে তৈরি করবে ফ্রুক্টোজ। ফ্রুক্টোজ একটা ফসফেটকে বের করে দিবে,
ফ্রুক্টোজ কনভার্ট হবে গ্লুকোজে, গ্লুকোজের 6 নাম্বার ফসফেট চলে আসবে 1 নাম্বারে। এই গ্লুকোজ থেকে কিছু তৈরি করবে এডিপি গ্লুকোজ, যেগুলো স্টার্চ হিসেবে জমা থাকবে, কিছু তৈরি করবে ইউডিপি গ্লুকোজ, যেটা তোমার সুক্রোজ হিসেবে জমা থাকবে। বলো আমাদের গাছের প্রধান ট্রান্সলোকেটেড সুগার কোনটা? ট্রান্সলোকেটেড সুগার মানে যে সুগারের মাধ্যমে সারা দেহে তোমার সুগার বা তোমার শর্করা পরিবাহিত হয়। আমাদের গাছের প্রধান ট্রান্সলোকেটেড সুগার কোনটা? যেটার মাধ্যমে গাছের সারা দেহে শর্করা প্রবাহিত হয়। ভেরি গুড, সুক্রোজ। এই জন্যই আমরা কিছু তোমার সুক্রোজ তৈরি করে জমা রাখছি আর কিছু স্টার্চ তৈরি করে জমা রাখছি। তাহলে আমরা তো গ্লুকোজ পেয়েই গেলাম, আমার কি তাহলে কেলভিন চক্র শেষ? 2 অণু কিভাবে, 6 কার্বন থেকে আমরা 3 কার্বন যুক্ত অণু তৈরি করছি, তার মানে তোমার 2 অণু পাবো না? হ্যাঁ, এটা সিকিউর জন্য লাগবে না। কবির আপু যেগুলো বলে দিচ্ছে সেগুলো লাগবে শুধু। বলো আমার কি প্রক্রিয়া শেষ? আমার তো গ্লুকোজ আমি পেয়ে গেলাম, তার মানে কি আমার প্রক্রিয়া শেষ? এই চক্রটাকে আবার কি করতে হবে, রিপিট করতে হবে না? এই চক্রটাকে আবার রিপিট করাইতে হবে না? আমি কি বারবার বারবার রাইবোলোজ কি পাতার মধ্যে অটোমেটিকলি পাবো? আমাকে পাতার মধ্যে রাইবোলোজ বানাইতে হবে না? হ্যাঁ রে নির্জন, ওইটা যুক্ত হয়ে গেছে। একেবারে কেন তৈরি হয় না স্বাদ? কারণ একেবারে বিক্রিয়াটা হয় না পাতার ভিতরে, পরিবেশ পরিস্থিতিতে। আচ্ছা, ভেরি গুড। তাহলে দেখো আমরা আবার বানাই। এই যে আমাদের ফ্রুক্টোজ 6 ফসফেট, এই যে ফ্রুক্টোজ 6 ফসফেট, দেখো এখানে ফ্রুক্টোজ 6 ফসফেট, ওর মধ্যে কয়টা কার্বন বলো তো? এই ফ্রুক্টোজ 6 ফসফেটে কয়টা কার্বন? ওর মধ্যে 6টা কার্বন। আর এই যে তোমার ফসফোগ্লিসারালডিহাইড, ওর মধ্যে 3টা কার্বন, মিলে হয় 6, 7, 8, 9। এই 9টা কার্বন মিলে তৈরি করবে কি? এই 9টা কার্বন মিলে তৈরি করবে হচ্ছে আমাদের, এই যে এখানে খেয়াল করো, তোমার ইরিথ্রোজ আর জাইলুলোজ। এই যে দেখো, একটা তৈরি করবে জাইলুলোজ 5 ফসফেট, আর তৈরি করবে ইরিথ্রুলোজ বা ইরিথ্রোজ। দেখো এই যে তোমার ইরিথ্রোজ 4 ফসফেট। এই যে জাইলুলোজ, এই জাইলুলোজটা তৈরি করবে রাইবুলোজ। রাইবুলোজে কয়টা ফসফেট? একটা না, কিন্তু এখানে কয়টা? 2টা। তাহলে এখানে আমার আবার আসবে কে? এখানে আমার আবার আসবে এটিপি। এটিপি আমাদেরকে আরেকটা কি দিল? ফসফেট দিল। তার মানে আমার পুরো চক্রটা আবার চক্রাকারে ঘুরবে। ঠিক আছে, পুরো চক্রটা আমার চক্রাকারে ঘুরবে। তাহলে দেখো, এই চক্রের মাধ্যমে এদিকে তৈরি হচ্ছে গ্লুকোজ, আর এই যৌগগুলো পুরো চক্রটাকে আবার কন্টিনিউ করতেছে। তার মানে আমার এই চক্রটার ধাপ হলো 4টা। আমি যদি পুরো চক্রটাকে কন্টিনিউয়াস রাখতে চাই, এখানে আমি কার্বন যোগ করলাম, তার মানে এটা হলো কার্বক্সিলেশন, 1 নাম্বার ধাপ। আমি কার্বন যোগ করলাম, তার মানে এটা হলো কার্বক্সিলেশন। আমি এখানে ফসফেট যোগ করলাম, তার মানে এটা হলো ফসফোরাইলেশন, 2 নাম্বার ধাপ। আমি অ্যালডিহাইড তৈরি করলাম, এখানে হয়েছে বিজারণ, তার মানে এটা হবে রিডাকশন, 3 নাম্বার ধাপ। আর হচ্ছে এখানে আবার আরইউবিপি তৈরি হলো, তাহলে আরইউবিপি পুনঃ উৎপাদন, 4 নাম্বার ধাপ। তাহলে আমার কেলভিন চক্রের টোটাল কয়টা ধাপ হবে বলো তো? 4টা। কার্বক্সিলেশন মানে কার্বন যোগ, ফসফোরাইলেশন ফসফেট যোগ, রিডাকশন মানে হাইড্রোজেন যোগ, আবার আরইউবিপি পুনঃ উৎপাদন। হ্যাঁ হ্যাঁ, আবার রিক্যাপ করব। তাহলে দেখো পুরোটা আমি আবার বলে দিচ্ছি। পাতার ভিতরে আগে থেকে চুপ করে বসে থাকে 5 কার্বন যুক্ত একটা শর্করা, নাম কি বলো? সবাই চ্যাটে আমার সাথে সাথে অ্যান্সার করো, তাহলে পড়া হয়ে যাবে। না রে, ওইটা তোমার গাছের মধ্যে জমা থাকে ইউষা। হ্যাঁ রে, রাইবুলোজকে আরইউবিপি বলা হয়। হ্যাঁ, খাতায় ধরবে প্রত্যাশা। বলো, পাতার মধ্যে চুপ করে কে বসে থাকে আগে থেকে? ভেরি গুড, সবাই একবার করে টিচার ইনবক্সে লেখো, লিখতে লিখতে ক্লাসের মধ্যে ইনশাল্লাহ পড়া হয়ে যাবে। পাতার মধ্যে আগে থেকে কে বসে থাকে? রাইবুলোজ 1,5-বিস ফসফেট। এটা কত কার্বন যুক্ত শর্করা? 5 কার্বন যুক্ত শর্করা। এইবার তোমরা লেখো, বাতাসের কার্বন পাতার রাইবুলোজের সাথে যুক্ত হয়ে কি তৈরি করে? সবাই লেখো, বাতাসের কার্বন পাতার রাইবুলোজের সাথে যুক্ত হয়ে কি তৈরি করে? এক্সিলেন্ট, কিটো অ্যাসিড। তার মানে 6 কার্বন যুক্ত কিটো অ্যাসিড। আমি যেহেতু 6 কার্বনকে ভাঙবো, সেখান থেকে আমরা পাবো 3 কার্বন যুক্ত 2 অণু
ফসফোগ্লিসারিক অ্যাসিড, তার মানে আমার রাইবোলোজ ছিল 5 কার্বন, কিটো অ্যাসিড 6 কার্বন, ফসফোগ্লিসারিক অ্যাসিড 3 কার্বন। তার মানে আমরা ফসফোগ্লিসারিক অ্যাসিড লিখে ফেলি টিচার ইনবক্সে, আমরা কি পাবো? 3 কার্বন যুক্ত ফসফোগ্লিসারিক অ্যাসিড। হ্যাঁ রে, বিসফসফেট ডাইফসফেট একই জিনিস কবির। এক্সিলেন্ট, ফসফোগ্লিসারিক অ্যাসিড 3PGA লিখতে পারো। এটা 2 অণু তৈরি হলো। এবার ওরা করবে কি, এটিপির কাছ থেকে তোমার একটা ফসফেট যোগ করে তৈরি করবে 13 বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড। সবাই লেখো 13 BPGA, 13 বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড। বিস মানে ডাই, মানে দুইটা, বিস ডাই বাই এগুলো সব মানে ডাবল। ভেরি গুড। তার মানে এই অ্যাসিডটা এখন তৈরি করবে 2 অণু অ্যালডিহাইড। অ্যাসিড যখন অ্যালডিহাইডে পরিণত হয় তখন হয় বিজারণ। এই বিজারণে তোমার হাইড্রোজেন দান করবে NADPH2, আমরা যেটা আগে আগে বানিয়ে রেখেছিলাম গত ক্লাসে। তার মানে এই যে আমার NADPH2 হাইড্রোজেন ডিলিট করে দিচ্ছে, এনজাইমের নাম ডিহাইড্রোজিনেজ। তৈরি হবে এখনো অ্যালডিহাইড, অ্যালডিহাইডটা তৈরি করবে আরেক কোনো কিটোন। এদের প্রত্যেকেরই 3টা করে কার্বন। তাহলে সবাই টিচার ইনবক্সে লেখো ফসফোগ্লিসারালডিহাইড ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন। সবাই টিচার ইনবক্সে লেখো ফসফোগ্লিসারালডিহাইড ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন। যদি পুরোটা টাইপ করতে না পারো পিজিডি লেখো, DHAP লেখো। হাবিবা আগে HSC পাস করো আপু, বায়োলজিটা ভালো করে পড়ো, তারপরে অ্যাডমিশনে বলে দিব। এটার কোনো ফিক্সড মার্কস নাই, ঠিক আছে? এক এক বছর এক এক রকম নাম্বার উঠে। এক্সিলেন্ট। এইবার দেখো আমার এই দুইটা 3 কার্বন 3 কার্বন মিলে তৈরি করে 6 কার্বন যুক্ত ফ্রুক্টোজ 16। 1 নাম্বার আর 6 নাম্বার কার্বনে দুইটা ফসফেট দেখে বিস ফসফেট, সেখান থেকে ফ্রুক্টোজ, সেখান থেকে গ্লুকোজ, গ্লুকোজ 1 ফসফেট। এই গ্লুকোজটা তো আর তোমার গাছে জমা থাকতে পারে না, ও এডিপি গ্লুকোজ আকারে কিছু স্টার্চ, ইউডিপি গ্লুকোজ আকারে কিছু সুক্রোজ জমা রাখে। এই স্টার্চটা জমা রাখবে ভবিষ্যতের জন্য, সুক্রোজটা মূল থেকে কাণ্ড, পাতা, পাতা থেকে সারা দেহে ছড়িয়ে পড়বে। তাহলে এই চক্রটা আমাকে কন্টিনিউ করতে হবে। তাহলে এই 6 কার্বন যুক্ত ফ্রুক্টোজ আর 3 কার্বন যুক্ত অ্যালডিহাইড মিলে তৈরি করে 9টা কার্বন। এই 9টা কার্বনের মধ্যে 4টা কার্বন চলে যায় ইরিথ্রোজে, 5টা কার্বন চলে যায় জাইলুলোজে। ইরিথ্রোজ গাছের মধ্যে জমা থাকবে, জাইলুলোজটা রাইবোলোজ তৈরি করবে, যেটা কিনা এটিপির কাছ থেকে ফসফেট নিয়ে তৈরি করলো আবার রাইবোলোজ 15 বিস ফসফেট। তাহলে দেখো আমার টোটাল ধাপ হলো 4টা। ভেরি গুড, খাতায় লিখলে আরো ভালো মনিরা। হ্যাঁ রে, শুনো, তোমাদের শ্রেয়া, তোমাদের দেখবে আবুল হাসান স্যারের বইতে লেখা আছে যে তোমাদের এই আন্ডার গ্রাজুয়েট লেভেলে শুধুমাত্র এতটুকু অংশ লিখলেই চলে। এই বিক্রিয়াগুলো না দেখায় তুমি যদি শুধুমাত্র একটা টান দিও এমনি লিখে দাও, তাহলে টিচার মার্কস দিবে। এখন তোমাদের কলেজে টিচাররা হয়তো নাম্বার কাটতে পারে, কিন্তু বোর্ডে তুমি যদি এতটুকু লেখে শুধুমাত্র ফসফোগ্লিসারাল ডিহাইড থেকে টান দিয়ে আর ইউবিপির কাছে নিয়ে যাও, তাহলেও কিন্তু তুমি নাম্বার পাবা। কলেজে হয়তো টিচাররা নাম্বার কাটতে পারে, কিন্তু বোর্ড পরীক্ষায় কিন্তু এগুলো তোমাদের এই HSC লেভেলে নাই। আবুল হাসান স্যার বইতে দিয়েছেন, কিন্তু এগুলো HSC লেভেলে নাই। এই জন্য তোমরা চাইলে বোর্ড পরীক্ষায় এই ফসফোগ্লিসারাল ডিহাইড থেকে টান দিয়ে রাইবোলোজে নিয়ে যেতে পারো, ঠিক আছে? হ্যাঁ, শুধুমাত্র সাইকেল লিখলেই চলবে, শুধুমাত্র সাইকেল, হ্যাঁ সাইকেল আকারে লিখবা, বুঝছো? হ্যাঁ যায়, মাফরুহ অনেকেই তো চান্স পায়, কিন্তু তোমাকে সেক্ষেত্রে একাডেমিকে ভালো করে বায়োলজি পড়তে হবে। ওকে, তাহলে এইবার দেখি তোমাদের কার মাথায় কতটুকু ঘিলু হ্যাজ। তোমরা বলো তো বাচ্চারা, এইটার মাধ্যমে তো আমরা মাত্র কয়টা পেলাম দেখো। এই যে আমাদের রাইবোলোজের যে 5টা কার্বন ছিল, এখান থেকে 6টা কার্বন আসলো। আমরা তো তোমার হচ্ছে যে এখান থেকে চক্রটা যদি একবার ঘুরে, তাহলে এই 6টা কার্বন থেকে তো একটা কার্বন এদিকে আসলো, আর বাকি 5টা কার্বনই তো আবার রাইবোলোজ তৈরি করে। ভালো করে খেয়াল করো, এই যে 6টা কার্বন, এখানে তো মাত্র একটা কার্বন আসলো, বাকি 5টা কার্বনই তো রাইবোলোজ তৈরি করতেছে না? তাহলে আমার গ্লুকোজ বানাইতে হলে তো 6টা কার্বন লাগতেছে, কিন্তু এই চক্রটা তো একবার ঘুরলে আমরা এখানে শুধু একটা কার্বন পাবো, বাকি 5টা কার্বন তো রাইবোলোজই বানায়। তাহলে আমি বাকি 5টা কার্বন কিভাবে পাবো? না, আব্দুল্লাহ লেখা লাগবে না, তাসমিয়া, কারণ ওনারা জীবনে অনেক কষ্ট ভোগ করেছেন, তখন তোমাদের উপরে সেগুলো নেয়, বুঝছো? শোধ। এক্সিলেন্ট, ইয়াসিন, তুয়া, অর্ক, মিম, মাফরুহা, এক্সিলেন্ট, সারা, আব্দুল্লাহ, তালহা। ঠিক আছে, ভেরি গুড মাহাদি। তার মানে এই চক্রটা 6বার ঘুরবে। যেহেতু আমার একবার ঘুরলে শুধুমাত্র একটা কার্বন আসে এইদিকে, আর বাকি 5টা কার্বনই রাইবোলোজ তৈরি করবে, এই জন্য এই চক্রটা ঘুরবে 6বার। এখন আসো আমরা 6বারের হিসাব করি। এবার আপু শর্টকাটে লিখবো সবকিছু, দেখো। তাহলে এখানে আমার পাতার মধ্যে RUBP, এটা হচ্ছে কয় অণু? 6 অণু, তার মানে 5 কার্বন। 6 অণু, 5 কার্বন। এখান থেকে আমরা পেয়েছিলাম কিটো অ্যাসিড,
তাহলে কিটো অ্যাসিড কত অণু হবে যদি 6 বার ঘুরে? 36 কার্বন আর হচ্ছে 6 অণু, তাই না? 36 কার্বন 6 6 36 অণু। কিটো অ্যাসিড থেকে আমরা পেয়েছিলাম ফসফোগ্লিসারিক অ্যাসিড, তার মানে এটা ছিল তোমার 2 অণু। তাহলে 6 দুগুণে 12 অণু, সবগুলো আমি 2 2 করে গুণ করতেছি, ঠিক আছে? আর ওদের মধ্যে 3 বারং 36টা কার্বন, আমি সবগুলো 6 দিয়ে গুণ করতেছি তোমাদেরকে অণুর হিসাব দেখানোর জন্য। এরপরে 1,3 বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড, 1,3 বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড। বাংলিশ করে ফেলতে যাবে, বাংলা করে দিই। তার মানে এটা কত অণু হবে? এটাও হবে তোমার হচ্ছে 12 অণু। তার মানে হবে কত? 3 বারং 36 কার্বন। ওকে, এবারে বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে তাহলে আমরা কি পাবো? আমরা এখান থেকে পাবো হচ্ছে কি তোমার গ্লিসারাল ডিহাইড, ফসফোগ্লিসারাল ডিহাইড, আর হলো ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট। তার মানে এটা ছিল 1 অণু 1 অণু 2 অণু, এটা হবে তোমার কত? টোটাল 12 অণু না? তাহলে 6 অণু ফসফোগ্লিসারাল ডিহাইড, 3 3 6 18 কার্বন, আর এখানে 6 অণু ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট, 18 কার্বন। তার মানে এই যে আমার এখানে 36টা কার্বন আর এখানে হলো 12 অণু, এই 36টা কার্বনের মধ্যে আমার 6টা কার্বন বানাবে হচ্ছে গ্লুকোজ। কারণ গ্লুকোজে কয়টা কার্বন থাকে? 6টা কার্বন থাকে। তাহলে আমরা 6 কার্বন বিশিষ্ট গ্লুকোজ পাবো 1 অণু। আর বাকি রইলো কয়টা? 30টা কার্বন। এই 30টা কার্বন আবার কি করবে? এখানে অ্যাকচুয়ালি 5 কার্বন, এটা 30 কার্বন হবে, কারণ 5 6 30। এই যে তোমার 36 কার্বনের মধ্যে আমার এই 30 কার্বন তৈরি করবে রাইবুলোজ, বাকি 6 কার্বন তৈরি করবে গ্লুকোজ। আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে? হ্যাঁ ঈশামণি, দেখেছি। হাইড্রক্সিলেশন মানে হাইড্রোজেন পানি যোগ। তাহলে দেখো তোমাদেরকে এই হিসাবটা লেখা লাগবে না, তোমরা শুধুমাত্র এই বিক্রিয়াটা লিখলেই হবে আর বলে দিবা যে এই বিক্রিয়াটা বা চক্রটা 6 বার ঘুরে, ঠিক আছে? হ্যাঁ হবে তাহলে সাদিয়া। তাহলে দেখো যদি 6 বার ঘুরে, তার মানে 6 অণু আরইউবিপি 30টা কার্বন, 6 অণু কিটো অ্যাসিড 36টা কার্বন, 12 অণু পিজিএ 36টা কার্বন। সেখান থেকে এগুলো ভুগিচুগি হয়ে মনে রাখবা 6 কার্বন বিশিষ্ট 1 অণু গ্লুকোজ আবার 30টা কার্বন আরইউবিপি কে পুনঃ উৎপাদন করতেছে। ওকে, তাহলে দেখো এবার আমরা পরীক্ষায় কোন কোন বিক্রিয়াগুলো লিখবো আপু তোমাদেরকে সুন্দর করে বলে দিচ্ছি। এই যে রুবিস্কোতি স্টার্ট দাও, এটা হলো কার্বক্সিলেশন হলো, এখানে হলো ফসফোরাইলেশন, এখানে কাইনেজ দিবা, এখানে হয়েছে ডিহাইড্রোজিনেশন মানে হাইড্রোজেন যোগ, এই এনজাইমটা লাগবে, আইসোমারেজ লাগবে, অ্যালডোলেজ লাগবে, বাকিগুলো আর দরকার নাই। আর এখান থেকে কাইনেজ লাগবে, ঠিক আছে? তার মানে আমরা কি কি লাগলো? রুবিস্কো আমাদের জীবজগতের গুরুত্বপূর্ণ এনজাইম, কেন ব্যাখ্যা করে, এটা অনুধাবনমূলক প্রশ্নের জন্য লাগবে। যেখানে ফসফোরাইলেশন সেখানেই কাইনেজ, কারণ ফসফেট মানেই গতিশক্তি বা কাইনেটিক এনার্জি, আর কাইনেটিক এনার্জি যারা তৈরি করে তারা হলো কাইনেজ। বিজারণ মানে ডিহাইড্রোজিনেজ, দুইটা সমাণু তৈরি হলো দেখে আইসোমারেজ, সেখান থেকে আমরা ফ্রুক্টোজ পেয়ে গেলাম দেখে অ্যালডোলেজ, আর লাস্টে আবার আরেকটা ফসফোরাইলেশন হয়েছে বিধায় কাইনেজ। তার মানে এখানে হলো কার্বক্সিলেশন নাম্বার 1, ফসফোরাইলেশন নাম্বার 2, রিডাকশন নাম্বার 3, আর ইউবিপি পুনঃউৎপাদন নাম্বার 4। তার মানে তোমরা করবা কি, তোমরা পরীক্ষায় জাস্ট টান দিয়ে এখানে লিখে নিয়ে গেলেও টিচাররা মাইন্ড করবে না। বোর্ড পরীক্ষায় এই জিনিসগুলো বোর্ড পরীক্ষায় না লিখলেও চলে, অনেক কলেজে টিচাররাও কিন্তু একসেপ্ট করে, বুঝছো? রুবিস্কো হচ্ছে রাইবোলোজ বিসফসফেট কার্বক্সিলেজ, যে এনজাইমটা তোমার রাইবোলোজ বিসফসফেটের সাথে কার্বন ডাই অক্সাইড যোগ করে, যে এনজাইমগুলো কার্বক্সিলেশন করে ওদের নাম হয় কার্বক্সিলেজ, যারা ফসফোরাইলেশন করে ফসফোরাইলেজ, বা ওদেরকে আমরা বলি কাইনেজ, ঠিক আছে? ওকে, তার মানে তোমার এই যে এটা তোমরা সিকিউর জন্য খুব ভালো করে পড়বা, এটা কিন্তু সিকিউতে আসে। তোমরা যদি চক্রটা এরকম সুন্দর করে আঁকতে পারো তাহলে কিন্তু তোমাদের ইনশাল্লাহ আবার কথা এত কিছু লিখতে হবে না, ঠিক আছে? তাহলে সবাই বুঝতে পারলে একটু বলে ভোট দিয়ে দাও। তাসমিয়া ম্যাডামরা তো অনেক কিছুই বলে রে, ম্যাডামরা তো অনেক কিছুই বলে। ক্রিস্টাল ক্লিয়ার? আচ্ছা ঈশামণি, বাকিরা বলো। পেন্সিল দিয়ে লিখবা ইরা, কলম দিয়ে লিখতে গেলে ঝামেলা হবে, কারণ চক্র তো এক ধরনের ছবি না, পেন্সিল দিয়ে করো। 7 1 2 লাইন, বেশি বানাও। এই যে ক্রেব চক্র 6 বার, সরি কেলভিন চক্র 6 বার ঘুরে, এটা বলে দিতে হবে। আচ্ছা ডান। এরপরও যদি প্রবলেম আছে তোমরা চাইলে একটু কষ্ট করে তোমার হচ্ছে যে রেকর্ডিংটা দেখে নিও। ওকে, আচ্ছা তাহলে দেখো এই যে আমাদের এখানে এই জিনিসগুলো আমরা ভালো করে বুঝে ফেললাম।
এরপরে আমরা দেখি কে বলতে পারবে এবার। এই বিক্রিয়াটাকে আমি যদি উল্টা করে দেই, এই যে এখান দিয়ে যেরকম করে আসলো, এই বিক্রিয়াটারে আমি যদি উল্টা করে দেই, তাহলে বলো তো কোন বিক্রিয়া হবে? এই বিক্রিয়াটাকে আমি যদি উল্টা করে দিই, তাহলে এটা কিসের বিক্রিয়া হবে? হ্যাঁ রে, পেন্সিল দিয়ে করবা। ওটা তখন সৌরভ ওদের অ্যান্সার শিট আসে যে অ্যান্সারটা কিরকম হবে। এক্সিলেন্ট, শ্বসন। আমরা যে সবাত শ্বসনের প্রথম ধাপ পড়বো নেক্সট দিন গ্লাইকোলাইসিস। এই গ্লাইকোলাইসিসটা ঠিক কেলভিন চক্রের উল্টা। তার মানে আমাদের কিন্তু অলরেডি গ্লাইকোলাইসিস পড়া শেষ। গ্লাইকোলাইসিস শুরু হবে গ্লুকোজ দিয়ে, গ্লুকোজ 1 ফসফেট 6 ফসফেট ফ্রুক্টোজ 6 ফসফেট, এরপর এখান থেকে পাইরুভিক অ্যাসিডে চলে যাবে। তার মানে এই বিক্রিয়াটারে তুমি যদি উল্টা কইরা দাও, গ্লাইকোলাইসিস পড়া শেষ। ঠিক আছে, তার মানে আমাদের নেক্সট ক্লাসের কিন্তু একটা বোনাস পড়া হয়ে গেছে। তোমরা সবাই আজকে ক্লাসের পরে পড়ে ফেলবা, নেক্সট ক্লাসে কিন্তু আপু জিজ্ঞেস করবো যে কোনটার পরে কোনটা আসে। ওকে, ভেরি গুড। তাহলে এরপরে আমরা চলে আসি আমাদের কেলভিন চক্র বা সি3 উদ্ভিদের বৈশিষ্ট্য। যে সকল উদ্ভিদে কেলভিন চক্র হয় তাদেরকে বলা হয় সি3 উদ্ভিদ। তোমরা দেখবা তোমাদের প্যারালাল টেক্সটে সি3 উদ্ভিদের বৈশিষ্ট্য, সি4 উদ্ভিদের বৈশিষ্ট্য, সি3 সি4 এর পার্থক্য, গুরুত্ব, তুলনা সবগুলা সুপার ডুপার ইম্পর্টেন্ট। ঠিক আছে, সি3 সি4 উদ্ভিদের যতগুলা তোমার সিমিলারিটিস ডিসিমিলারিটিস তুলনা আছে, সবগুলাই তোমার সুপার ডুপার ইম্পর্টেন্ট। তাহলে দেখো, প্রথম কার্বন ডাই অক্সাইড গ্রাহককে রাইবুলোজ বিসফসফেট, এটা এমসিকিউ। প্রথম উৎপন্ন স্থায়ী পদার্থ 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। মেসোফাইটিক, তার মানে এটা স্বাদু পানিতে বেশিরভাগ ক্ষেত্রে জন্মায়। স্বাদু পানিতে বা স্বাদু মাটিতে জন্মায় মেসোফাইট। মেসোফাইট মানে মাটিতে জন্মায়। দিনের বেলায় কার্বন ডাই অক্সাইড আত্তীকরণ ঘটে, তার মানে কার্বন ডাই অক্সাইড বিজারিত হচ্ছে। বান্ডেল শীতকে ঘিরে মেসোফিল কোষের কোনো পৃথক স্তর অর্থাৎ ক্র্যাঞ্চ অ্যানাটমি থাকে না। আপু বুঝাচ্ছি, হোয়াট ইজ ক্র্যাঞ্চ অ্যানাটমি। ক্লোরোপ্লাস্টে একই রকম গ্রানাম থাকে। আমাদের যে ক্লোরোপ্লাস্ট, এই একটা চাকাকে আমরা বলেছিলাম থাইলাকয়েড, আর থাইলাকয়েডের যে স্তূপকে আমরা কি বলেছিলাম? গ্রানাম। আর গ্রানামের প্লুরাল নাম্বার গ্রানা। তার মানে একটা চাকা হলো থাইলাকয়েড, থাইলাকয়েডের স্তূপ হচ্ছে গ্রানাম, সবগুলা গ্রানাম মিলে গ্রানা। তার মানে এখানে আমরা এক রকমের গ্রানাম পাবো। আত্তীকরণ মানে নিজের মধ্যে জমা করে রাখা। বাতাসে 20%-এর বেশি অক্সিজেন থাকলে কার্বন বিজারণটা বাধাগ্রস্ত হবে। এখানে স্টার দাও। ওদের সালোক সংশ্লেষণের টেম্পারেচার হচ্ছে কত? তোমার 10 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস। 10 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস। আর এখানে কার্বন লাগে বেশি, 50 থেকে 150 ppm। মনে রাখবা, সি3 চক্রতে কার্বন সংখ্যা কম, সি4 কি বেশি, সি3 কম। এই জন্য ওদের সবকিছুই কম কম, এক্সেপ্ট 9 নাম্বার পয়েন্ট। সি3-তে যেহেতু তোমার কার্বন কম, ওদের সবকিছুই কম কম। ওদের প্রথম উৎপন্ন স্থায়ী পদার্থের কার্বন সংখ্যা কম, ওরা কম তাপমাত্রায় খাপ খাওয়ায়, ওদের মধ্যে একরকম গ্রানাম, কোনো ক্র্যাঞ্চ অ্যানাটমি নাই, মানে ওরা হলো গরিবস, আইদার নাই অথবা কম কম আছে, এক্সেপ্ট কার্বন। তার মানে বড় লোক কে? সি4। আমরা একটু পরে দেখবো যে বড় লোক হচ্ছে সি4। ঠিক আছে, এটা হচ্ছে পার্টস পার মিলিয়ন। ক্রিঞ্জ অ্যানাটমি না রে, ক্র্যাঞ্চ আমরা পড়বো একটু পরে। আচ্ছা, তাহলে চলে আসি আমরা। এটা তোমরা অনুধাবনমূলক প্রশ্নের জন্য পড়বা, আর প্রয়োগে লাগবে হচ্ছে কি দুইটার তুলনা করার সময়। ঠিক আছে, আচ্ছা। তাহলে দেখো, আমরা আগে একটু ক্র্যাঞ্চ অ্যানাটমিটা বুঝি। এই যে দেখো, নর্মাল বলো তো এটা কিসের ছবি? বুঝলো না যে আপু এটা আপনার ছবি। এটা কিসের ছবি বলো তো বাচ্চারা? হ্যাঁ, এটা লিখে দিব রূপা। হ্যাঁ, ইম্পর্টেন্ট রাখি। এই যে আপু বুঝাচ্ছি, তাফহিম মনুষ্যত্ব আছে আমাদের কাজে, তাই আরে সেরা। স্পাইডার ওয়েভ, আরে পিটার পার্কার নাকি? আচ্ছা, আমার ছবি সেরা। হ্যাঁ দেখো, আমি দেখতে কত সুন্দর, সবুজ সবুজ। হাল্ক। আচ্ছা, ওকে। গাছের ব্রেইন, পাতের মানে পাতার ইউসা। আচ্ছা, ওকে। তার মানে দেখো, এটা হচ্ছে তোমার পাতার পাতার গ্রাউন্ড টিস্যু। তোমাদের মনে আছে কিনা, আমরা টিস্যু তন্ত্র পড়েছি। পাতার গ্রাউন্ড টিস্যুকে কি বলে? পাতার গ্রাউন্ড টিস্যুকে কি বলে বলো তো বাচ্চারা? এক্সিলেন্ট, মেসোফিল। পাতার গ্রাউন্ড টিস্যুকে বলে মেসোফিল। মেসোফিলের মধ্যে দুই রকমের প্যারেনকাইমা টিস্যু থাকে। একটা হলো প্যালিসেড, দেখো উপরের টিস্যুগুলা লম্বা লম্বা, মাঝখানে কোনো ফাঁকা নাই। এই যেগুলা হলো প্যালিসেড। প্যালিসেড প্যারেনকাইমা, তাই না, লম্বা লম্বা, কোনো ফাঁকা নাই। আরেক ধরনের তোমার প্যারেনকাইমা হলো স্পঞ্জি প্যারেনকাইমা, দেখো গোল্লা গোল্লা, কোনো ফাঁকা আছে।
তার মানে লম্বা লম্বা যেগুলো প্যারালাল সেগুলোর মধ্যে কোনো ফাঁকা নাই, সেগুলা কি বলতো তোমার হচ্ছে যে সেগুলা হচ্ছে প্যালিসেড। আর হচ্ছে যেগুলা গোলা গোলা মাঝে মাঝে ফাঁকা আছে সেগুলোকে আসলে কুমিরের মতো দেখাচ্ছে, সেগুলা হলো স্পঞ্জি। তাহলে এই যে তোমার গ্রাউন্ড টিস্যুর মাঝে মাঝে এই জিনিসগুলো হলো আমাদের ভাস্কুলার বান্ডল বা পরিবহন টিস্যু। তাহলে দেখো এই যে মাঝখানে তোমার আমাদের ভাস্কুলার বান্ডল, আর চারপাশে যে আলাদা একটা সেলের লেয়ার, এই যে দেখছো ভাস্কুলার বান্ডলের চারপাশে যে একটা আলাদা সেলের লেয়ার, এটাকে বলা হয়েছে তোমার বান্ডল শীথ। বান্ডল শীথ। তাহলে বান্ডল শীথ জিনিসটা কি? আমাদের এই যে তোমার মেসোফিল টিস্যুর মাঝখানে যে ভাস্কুলার টিস্যু থাকে, এই ভাস্কুলার টিস্যুর চারপাশে ঘিরে যেই টিস্যুটা থাকবে এটাকে বলা হয় বান্ডল শীথ। তার মানে আমাদের এই তোমার মেসোফিল টিস্যুতেও তোমার ক্লোরোপ্লাস্ট থাকে, আবার বান্ডল শীতেও কিন্তু কিছু পরিমাণে ক্লোরোপ্লাস্ট থাকে। ওকে, তার মানে এই যে দেখো এখানে পত্ররন্ধ্র আছে যেখান থেকে তোমার অতিরিক্ত পানি বের হয়ে যাবে। এই জিনিসখানা কিয়া জিনিস দেখো, C4 গাছগুলাতে হয় কি, এদের হচ্ছে তোমার প্যালিসেড আছে, স্পঞ্জি আছে ফাঁকে ফাঁকে, ভাস্কুলার বান্ডলও আছে, বান্ডল শীতও আছে। কিন্তু বললাম না এদের সবকিছুই বেশি বেশি, এরা বড় লোকস, এদের সবকিছু অন্যরকম, সবকিছুই বেশি বেশি। ওদের একরকম ক্লোরোপ্লাস্ট, কোনো মেসোফিলের আলাদা কোনো লেয়ার নাই। ওদের হচ্ছে এই বান্ডেল শীতের চারপাশেও মেসোফিল টিস্যুর একটা আলাদা লেয়ার থাকে, দেখছো এই মোটা লেয়ারটা কি ওদের চারপাশে কোথাও আছে? ওদের চারপাশে তো শুধুমাত্র স্পঞ্জি প্যারেনকাইমা, কিন্তু ওদের স্পঞ্জি প্যারেনকাইমা ছাড়া যে দেখছো পুরাটা একটা আলাদা লেয়ার, একটা আলাদা লেয়ার। তার মানে এই পুরোটাকে আমরা বলি হচ্ছে মেসোফিল কোষের আলাদা স্তর। ওদের বান্ডেল শীতে একরকম ক্লোরোপ্লাস্ট থাকে, মেসোফিল টিস্যুতে আরেক রকমের ক্লোরোপ্লাস্ট থাকে। এই যে নতুন একটা গঠন, ঠিক আছে, ওরা যে বড় লোকস। বান্ডেল শীত কি? বান্ডেল শীত হচ্ছে কি আমাদের ভাস্কুলার টিস্যুর চারপাশে যে পরিবহন টিস্যুটা থাকে তাকে বলে বান্ডেল শীত, আসলে বস। ঠিক আছে, তার মানে ওদের মধ্যে এই যে তোমার বান্ডেল শীত টিস্যুকে ঘিরে মেসোফিল কোষের একটা আলাদা স্তর, দুই রকমের ক্লোরোপ্লাস্ট, এইটাকে বলা হয় ক্র্যাঞ্চ অ্যানাটমি। এটা যদি তোমাদের সাথে রিশাদ আবিষ্কার করতো তাহলে তো রিশাদস অ্যানাটমি, যদি হাবিবা বা তামান্না আবিষ্কার করতো তাহলে তো হাবিবা বা তামান্নাস অ্যানাটমি, সঞ্চারী আপু আবিষ্কার করলে সঞ্চারীস অ্যানাটমি। কিন্তু দুঃখজনক হলেও সত্যি, সত্যি এটা কি আবিষ্কার করে ফেলেছে? ক্র্যাঞ্চ। মানে ভাবখানা এমন যে ক্র্যাঞ্চের বাপদাদা 14 গোষ্ঠীর সম্পত্তি, আর কারো নাই। এই জন্য এটাকে বলে ক্র্যাঞ্চ অ্যানাটমি। তাহলে ক্র্যাঞ্চ অ্যানাটমিটা কিন্তু তোমাদের অনুধাবনমূলক প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। দুই রকম, কারণ বেশি বেশি গ্লুকোজ বানায় ধ্রুব, আমরা একটু পরে দেখবো। ঠিক আছে, আচ্ছা ওকে, হ্যাঁ ভেরি গুড। তাহলে দেখো আমরা হচ্ছে ক্র্যাঞ্চ অ্যানাটমিটা পড়ে ফেললাম। তাহলে এই যে দেখো আমরা পড়ছিলাম সিথি উদ্ভিদের বৈশিষ্ট্য। তাহলে এখন আশা করি তোমরা বুঝতে পেরেছো যে ওদের বান্ডল শীটকে ঘিরে মেসোফিলের আলাদা কোনো লেয়ার নেই, অর্থাৎ ক্র্যাঞ্চ অ্যানাটমি অনুপস্থিত, যার কারণে একই রকমের গ্রানাম। ওকে, তার মানে ওদের সবকিছুই কম কম, ওরা হলো গরিবস। মোট কথা সিথি মানে গরিবস। ঠিক আছে, আচ্ছা ওকে। তাহলে এখন দেখো আমরা চলে আসি আমাদের C4 চক্রের কাছে। তাহলে তোমরা একটু টিচার ইনবক্সে জানিয়ে দাও তো C3 চক্র কে আবিষ্কার করেছিল? C3 চক্র কে আবিষ্কার করেছিল? আছে হয়তো, মাইশা খুঁজে দেখো, না থাকলে স্লাইড থেকে দেখে নিও। সেরা কেলভিন বেনসন ব্যাসাম, এক্সিলেন্ট। তার মানে এখানে হচ্ছে আমাদের C4 চক্র আবিষ্কার করেছেন দুই দোস্ত। কে আপাতত তোমাদের সাথে ইরা তুয়া কিংবা মাশরাফি রেজওয়ান, ওরা দুই দোস্ত অন্য কিছু আবিষ্কার করে ফেলবে, দেখবা সবার হচ্ছে ইয়ে দোস্তি হামনে হি তোরেঙ্গে। কেলভিনের সাথে ব্যাসাম, হ্যাচের সাথে স্ল্যাক, ওয়াটসনের সাথে ক্রিক, এরপরে আর কি কি ছিল, সবাই জোড়া জোড়া নামগুলো বলো তো। আমার তো শুধু এগুলোই মনে আছে। এরপরে তোমরা হচ্ছে প্রাণীর আচরণে পড়বা, যে ফ্রিস আর হচ্ছে লরেঞ্জের সাথে টিনবার্গেন। এরপরে হচ্ছে আর কি নাম ছিল, হ্যাচোস্ল্যাক তো বলে দিছি। ঠিক আছে, তার মানে বেশিরভাগ বিজ্ঞানীরা দেখবা জোড়ায় জোড়ায় আবিষ্কার করে। আরে মাহাদি সেরা, হ্যাঁ বডেন পিরি, মানে পিরিতে বসেন তাই না? তার মানে তোমরাও ইনশাল্লাহ বন্ধুরা বন্ধুরা এগুলা আবিষ্কার করে ফেলবা। ঠিক আছে, আচ্ছা লুই সিকেভিচ, আরে তোমাদের দেখে সেরা মনে আছে। তাহলে আমাদের এই যে বিজ্ঞানী হ্যাচ এবং বিজ্ঞানী স্ল্যাক, ওনারা দেখলেন যে অন্ধকার দশায় রাইবুলোজ বিসফসফেটের পরিবর্তে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড নামের আরেকটা 3 কার্বন বিশিষ্ট যুক্ত যৌগের সাথে যখন কার্বন ডাই অক্সাইড যুক্ত হয় তখন তৈরি হয় অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। তার মানে আমরা এতক্ষণ পর্যন্ত পেয়েছিলাম ফসফোগ্লিসারিক অ্যাসিড, এখন আমরা পেয়ে গেলাম হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। তারা তখন আখ নিয়ে গবেষণা করলো, ভুট্টা নিয়ে গবেষণা করলো, দেখা গেল আমজাম কাঁঠালে তৈরি হয় পিজিএ, আর ধান গম ভুট্টাতে তৈরি হয় OAA, মানে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এই গতিপথটাকে তারা নাম দিয়েছিলেন C4 চক্র। তাহলে এখান থেকে আমাদের
অনুধাবনমূলক প্রশ্ন আসবে যে C4 চক্রকে কেন C4 চক্র বলা হয়, কারণ প্রথম উৎপন্ন স্থায়ী পদার্থ 3 কার্বন বিশিষ্ট OAA অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, নাম্বার 1। নাম্বার 2, ওর আরেকটা নাম হলো ডাই কার্বক্সিলিক চক্র। কেন? এটা অনুধাবনমূলক প্রশ্নতে আসবে, কারণ প্রথম উৎপন্ন স্থায়ী পদার্থতে 2টা কার্বক্সিলিক মূলক থাকে, এই জন্য ডাই কার্বক্সিলিক চক্র। নাম্বার 3, বিটা কার্বক্সিলেশন পথ কেন বলা হয়? বিটা কার্বক্সিলেশন পথ কেন বলা হয়? কারণ প্রথম উৎপন্ন স্থায়ী পদার্থ যেটা অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, আমরা জানি কার্যকরী মূলকের সাথে প্রথম যে কার্বনটা থাকে সেটা আলফা, তারপরেরটা বিটা, তার মানে ওদের এই বিটা কার্বনের সাথে কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়েছে, এই জন্য বিটা কার্বক্সিলেশন পথ। আরেকটা হলো ওকে কেন কোঅপারেটিভ ফটোসিনথেসিস বলা হয়? কোঅপারেটিভ ফটোসিনথেসিস বলা হয়, এটার ব্যাখ্যা দিব আমি একটু পরে। ঠিক আছে, এটার ব্যাখ্যা দিব আমরা একটু পরে। তার মানে এখান থেকে তোমার অনুধাবনমূলক প্রশ্ন কি হবে? হ্যাঁ রে ভাই আব্দুল্লাহ, এতবার মেসেজ দিস না, নইলে কিন্তু এরপরে মেসেজের অপশন কাট। আচ্ছা, তার মানে দেখো যেটা বলতেছিলাম যে এখান থেকে আমার অনুধাবনমূলক প্রশ্ন 3টা আসবে। C4 চক্রকে কেন C4 চক্র বলা হয়? ঠিক আছে, প্যারালালি পড়তে পারবা মাইশা, কারণ ওখানে তো গুছায় লেখা আছে, তুমি চাইলে বইটা রিডিং দিয়ে প্যারালাল পড়বা। আচ্ছা, এটা পড়াবো কবির। হ্যাঁ, OA 4 কার্বন হবে, আমি কি লিখছি 3 কার্বন। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে, ওকে। তার মানে দেখো আমরা কি বলতেছিলাম যে হচ্ছে যে আমাদের C4 চক্রকে কেন C4 চক্র বলা হয়, কারণ প্রথম উৎপন্ন স্থায়ী পদার্থ 4 কার্বন বিশিষ্ট। কেন ডাইকার্বক্সিলিক চক্র বলা হয়? কারণ প্রথম উৎপন্ন স্থায়ী পদার্থতে 2টা কার্বক্সিলিক গ্রুপ থাকে। ঠিক আছে, ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড ওইটা তোমার ক্রেবস চক্রকে বলে, আইনান, আমরা পড়বো নেক্সট ক্লাসে। নাম্বার 3, কেন বিটা কার্বক্সিলেশন পথ বলে? কারণ আমরা জানি কার্যকরী মূলকের সাথে যুক্ত প্রথম কার্বনকে বলে আলফা, দ্বিতীয় কার্বনকে বলে বিটা। অক্সালো অ্যাসিটিক অ্যাসিড যখন তৈরি হয় তখন ফসফোইনল পাইরুভিক অ্যাসিডের বিটা কার্বনের সাথে কার্বন ডাই অক্সাইড যুক্ত হচ্ছে, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড বিটা কার্বক্সিলেশন পথ। আর কোঅপারেটিভ কেন বলে এটা আসছে একটু পরে। ঠিক আছে, আচ্ছা ওকে। তাহলে এবারে চলে আসে, আমরা চলে যাই হচ্ছে আমাদের C4 চক্রে আমরা 3 প্রকার গতিপথ দেখতে পাই। কেউ কেউ NAD ম্যালিক এনজাইম দিয়ে কাজ করে, কেউ কেউ NADP ম্যালিক এনজাইম দিয়ে কাজ করে, কেউ কেউ ফসফোইনল পাইরুভেট কার্বক্সি কাইনেজ দিয়ে কাজ করে। তার মানে এনজাইম অনুযায়ী ওদের মধ্যে 3 রকমের গতিপথ দেখা যায়। থ্যাংক ইউ নাজিরা। কি কি দেখো, এক্সাম্পল গুলাতে স্টার দাও, এগুলো পড়বা MCQর জন্য। ভুট্টা, আখ, সরগ্রাম, ক্র্যাব ঘাস। সরগ্রাম, ক্র্যাব ঘাস এগুলো এক ধরনের দুর্বা জাতীয় গাছ। এরপরে NAD হলো মিল্লাত, কাউন, চীনা। ঠিক আছে, এগুলো অনেকটা তোমার ধান জাতীয়। আর হচ্ছে গিনি ঘাসে পাওয়া যায় লাস্টেরটা। তার মানে তোমরা চাইলে গুগলে সার্চ করে এগুলোর প্রত্যেকটা ছবি দেখতে পারো, সবগুলো সুন্দর সুন্দর ছবি আছে। ঠিক আছে, তোমরা এই 3টা চক্রর জাস্ট এক্সাম্পল গুলা মনে রাখবা, লিখে লিখে পড়বা। ঠিক আছে, এগুলো তোমরা সবাই গুগলে সার্চ দিলে সুন্দর সুন্দর ছবি দেখতে পারবা। তাহলে দেখো আমরা এখন একটু C4 চক্রটা ভালো করে মনোযোগ দিয়ে পড়ি। আপু তোমাদেরকে লিখে লিখে পড়াই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তোমরা আপুর সাথে সাথে টিচার ইনবক্সে অ্যান্সার করো। বলো, আমাদের C4 চক্রের কার্বন ডাই অক্সাইড গ্রহীতা কে? একটু আগে বলেছি না রে, একবীজপত্রীতে হয় ইউষা। দিব ধ্রুব। আচ্ছা বলো, আমাদের প্রথম কার্বন ডাই অক্সাইড গ্রহীতা কে হবে? ভেরি গুড, ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। ঠিক আছে, তার মানে আমাদের এখানে কার্বন ডাই অক্সাইড গ্রহীতা মানে যেটা পাতার মধ্যে থাকে সেটা হলো ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। এইবার ফসফোইনল পাইরুভিটের সাথে যুক্ত হবে কি? একটা কার্বন। তাহলে কার্বক্সিলেজ এনজাইম তৈরি করবে কি? আমাদের প্রথম উৎপন্ন স্থায়ী পদার্থ অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। তার মানে ও হলো 4 কার্বন যুক্ত। তার মানে এই যে আমাদের অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড থেকে এবার আমাদের কি তৈরি হবে বলতো? তৈরি হবে ম্যালিক অ্যাসিড আর হলো অ্যাসপার্টিক অ্যাসিড।
মনে রাখবা, একটা অ্যাসিড যখন আরেকটা অ্যাসিডে কনভার্ট হয় তখন ওদের মধ্যে তোমার জারণ বিজারণ হয়। একটা অ্যাসিড যখন আরেকটা অ্যাসিডে কনভার্ট হয় ওদের মধ্যে বেসিক্যালি কি হচ্ছে, বিজারণ হচ্ছে। তার মানে বিজারণের জন্য তোমার এই হাইড্রোজেনটা সাপ্লাই দিবে কে, NADPH2। ওকে, আচ্ছা। এইবার দেখো আমরা কি বলেছিলাম, C4 চক্রতে তোমার হচ্ছে গিয়ে দুই রকমের ক্লোরোপ্লাস্ট থাকে, দুই রকমের ক্লোরোপ্লাস্ট থাকে। একটা হলো মেসোফিল কোষ, একটা হলো মেসোফিল কোষ, আর আরেকটা হলো বান্ডল শীত কোষ, তাই না? আমরা একটু আগে দেখেছি যে ওদের মধ্যে দুই রকমের কোষ থাকে, একটা হলো মেসোফিল আর এটা হলো বান্ডেল শীত। বলো এই অ্যানাটমির নাম কি? এই যে ওদের মধ্যে দুই রকম ক্লোরোপ্লাস্টিক বিক্রিয়া হচ্ছে, আমরা তো C3 তে শুধুমাত্র পাইছিলাম যে একরকম ক্লোরোপ্লাস্টিক বিক্রিয়া হয়, এখানে দুই রকম ক্লোরোপ্লাস্টিক বিক্রিয়া হচ্ছে। এই অ্যানাটমিকে কি বলে? ক্র্যাঞ্জ, আল্লাহ তোমাদের সাথে আমিও ক্রিঞ্জ বলে ফেলতেছি। আচ্ছা, ক্র্যাঞ্জ অ্যানাটমি, এক্সিলেন্ট, ক্র্যাঞ্জ অ্যানাটমি, ভেরি গুড। তোমরা আপুর সাথে সাথে খাতায় লেখো, তাহলে দেখবা ক্লাসে পড়া হয়ে যাচ্ছে। এইবার ম্যালিক অ্যাসিড আর অ্যাসপার্টিক অ্যাসিড কি বলবে? ওরা বলবে থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে। ওরা প্লাজমোডেজমাটা দিয়ে তোমার হচ্ছে গিয়ে মেসোফিল কোষ থেকে চলে আসবে বান্ডল শীত কোষে। এবার করবে কি, ওদের মধ্যে তো ছিল চারটা কার্বন, তাই না? ওদের মধ্যে ছিল হচ্ছে চারটা কার্বন। ওরা চারটা কার্বনের মধ্যে একটা কার্বন ফি সাবিলিল্লাহ করে দান করে দিবে অ্যাজ কার্বন ডাই অক্সাইড। তাহলে রয়ে গেল কয়টা কার্বন? তিনটা কার্বন। এই তিন কার্বন যুক্ত অ্যাসিডকে আমরা বলি পাইরুভিক অ্যাসিড। একটা কার্বনকে ফি সাবিলিল্লাহ করে দিল, তাহলে রয়ে গেল পাইরুভিক অ্যাসিড। এই পাইরুভিক অ্যাসিড আবার এখন বলবে থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে। ভেরি গুড ফারিহা। ওরা আবার প্লাজমোডেজমাটা দিয়ে চলে আসবে মেসোফিল কোষে। এইবার পাইরুভিক অ্যাসিড বলবে বড় একা একা লাগে, আমার কাউকে প্রয়োজন, আমি শুধু তিনটা কার্বন দিয়ে কি বা করব। তখন পাইরুভিক অ্যাসিডকে তোমার ফসফেট দিবে কে? বলো, পাইরুভিক অ্যাসিডকে ফসফেট দিবে কে? সবসময় ফসফেট কে দেয়? আরে সাম্মী সেরা, কেমন করে ঘুরছে অ্যাসিড C4 এর ঘূর্ণি পাকে। এটিপি, ইরা, প্রত্যাশা, ইউষা, তাবাসসুম, তামান্না, ভেরি গুড, এক্সিলেন্ট। এটিপি আঙ্কেল, সানজিদা, ফাতেমা, তানিন, তামান্না, হিয়া, মাইশা, আচ্ছা ধ্রুব, রাকিবা, আবির, ওয়াসিফা, ইথেন, জয়, এক্সিলেন্ট। এটিপি, তার মানে এই যে তোমার এটিপি, এটিপি এবার ভেঙে তৈরি করবে এডিপি আর ইনঅর্গানিক ফসফেট। তার মানে আমরা পেয়ে যাব ফসফিনাল পাইরুভিক অ্যাসিড। তার মানে এই যে দেখো, তোমার হচ্ছে যে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড ছিল চার কার্বন যুক্ত, তার মানে C4 চক্রের প্রথম কার্বন ডাই অক্সাইড গ্রহীতাকে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, সরি ফসফিনাল পাইরুভিক অ্যাসিড, তিন কার্বন বিশিষ্ট। প্রথম উৎপন্ন স্থায়ী পদার্থকে চার কার্বন যুক্ত অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। সে ম্যালিক অ্যাসিডের অ্যাসপার্টিক অ্যাসিড তৈরি করলো, যেটা চলে যাবে বান্ডেল শীত কোষে। ম্যালিক আর অ্যাসপার্টিক একটা কার্বন ছিলে তিন কার্বন যুক্ত পাইরুভিক অ্যাসিড হিসেবে আবার মেসোফিল কোষে চলে আসবে। ও এটিপি থেকে একটা ফসফেট নিয়ে আবার একই চক্র। তোমাদেরকে একটা গল্প বলি। ছোটবেলায় আমি ড্রয়িং এ খুবই কাঁচা ছিলাম, ইনফ্যাক্ট এখনো আছি। কিভাবে কিভাবে জানি, তোমার হচ্ছে যে মেডিকেল পার হয়ে আসছি। তো আমি করতাম কি, ছোটবেলায় আমাদের সমাজ পরীক্ষায় ক্লাস 2-3 তে থাকতে আমাদের মণিপুর স্কুলে তোমার সমাজে 5 নম্বরের একটা ড্রয়িং থাকতো, বুঝছো? তো তোমার হচ্ছে যে ওখানে শাপলা ফুল, পদ্ম ফুল, এরপরে পেঁপে, বেগুন এগুলো আঁকতে দিত। তো আমাদের একবার পরীক্ষায় আসছে শাপলা ফুল আঁকা। আমি তো কিছুতেই শাপলা ফুল আঁকতে পারি না, কিভাবে কঠিন কাজটা করা সম্ভব? তো আমার বেস্ট ফ্রেন্ড, ওর সাথে আমার এখনো সম্পর্ক আছে, মানে আমার খুবই ভালো ফ্রেন্ড। ও হচ্ছে কি জাহাঙ্গীরনগর থেকে পাশ করছে। তো ও হচ্ছে যে ও আবার এত জোস ড্রয়িং করে। তো ও আমাকে শাপলা ফুল আঁকা শিখাইছিল, আমার মনে আছে। ও খুবই সুন্দর ড্রয়িং করে, ওর হাতের কাজ এসব ক্রাফট অনেক ভালো। তো ও আমাকে তোমার হচ্ছে গিয়ে শাপলা ফুল আঁকা শিখাইছে। তো পরীক্ষায় আসলো শাপলা ফুল, আমরা দুজনে শাপলা ফুল আঁকলাম। তো 5-এ আমি পাইছিলাম 4, ও পাইছিল 2। তার মানে দেখবা, আমার মেডিকেল লাইফে এরকম হয়েছিল। আমার একটা ফ্রেন্ড, ও মাইক্রোবায়োলজি এক্সামের দিন আমার পাশে বসছিল। ও হচ্ছে আবার সেই রকম তোমার কপি করতে পারে, একদম সামনে পিছনে ডানে বামে সবার খাতা দেখে কোপায় কপি করে। তো ও আমার খাতা পুরাটা কপি করে লিখছিল, আশপাশ থেকেও নিছে। রেজাল্ট দেওয়ার পর দেখলাম 40-এ আমি পাইছি 32, ও পাইছিল 36। তার মানে দেখবা, যারা হচ্ছে অন্যের কাছ থেকে হেল্প নেয় তারা সব সময় বড় লোকস থাকে, সব সময় এগিয়ে থাকে। আর যারা হেল্প করে তারা আহারে গরিবস, তারা সবকিছু দিয়ে কম থাকে, তাই না? দেখবে তোমাদের অনেকের লাইফে এরকম অনেক এক্সপিরিয়েন্স আছে। সেরকম এক্সপিরিয়েন্স আমরা দেখবো এখানে।
C4 চক্র কিন্তু একা একা চলতে পারে না। আমরা যে বলতেছি গ্লুকোজ বানাবো গ্লুকোজ বানাবো গ্লুকোজ বানাবো, তোমরা কি কোথাও দেখছো এখানে গ্লুকোজ তৈরি হয়েছে? না। C4 চক্র একা একা চলতে পারে না। C4 চক্র কার সাহায্য নিবে গ্লুকোজ বানানোর জন্য? এই যে আমাদের C3 চক্রের। এই তোমার C3 চক্র যখন এই কার্বন ডাই অক্সাইড পাবে, ও তখন বানাবে হচ্ছে গ্লুকোজ। তার মানে দেখো, ভাগ্যের কি নির্মম পরিহাস, C4 একা একা গ্লুকোজ বানাতে পারে না। C4 হচ্ছে গিয়ে তোমার কি C3 সাহায্য নিয়ে তোমার গ্লুকোজ বানায়, কিন্তু C4 এর উৎপাদন ক্ষমতা বেশি, ওরা বেশি তাপমাত্রায় খাপ খাওয়ায়, ওদের মধ্যে 2 রকমের ক্লোরোপ্লাস্ট ক্র্যানজ আছে, সবকিছুই বেশি বেশি। তার মানে C4 C3 সাহায্য ছাড়া চলতে পারে না। C3 C4 কে সাহায্য করে, কিন্তু C3 সবকিছুই কম, C4 এর সবকিছুই বেশি। ঠিক আছে। আচ্ছা, দিন শেষে না, আরে সৌরভ তারা তো অবশ্যই হয় না হাবিবা। দেখা যায় দিন শেষে আমাদের তো একটা বিবেক আছে, বা আল্লাহ আমাদের কোথাও না কোথাও কিছু না কিছু পুরস্কার তো দেয়, তাই না? দেখবা যে অনেক সময় আমরা অনেককে অনেক হেল্প করি, পরবর্তীতে দেখি তারা আমাদেরকে ভুলে যায়, আমাদের হেল্প করে না। কিংবা তুমি দেখবা পৃথিবীতে তুমি এমন একটা উপকার পাবা যেটা তুমি কখনো কৃতজ্ঞতা স্বীকার করতে পারবা না। যেমন ধরো, আমি আমি আজকে গেছিলাম তোমার বিএমডিসি ভবনে পল্টনের ওদিকে। আমি যে ডাক্তার হই সেটা তো প্রমাণ লাগবে, আমি যে ভুয়া ডাক্তার সেটার প্রমাণ কি? তো এটা আমাদের সরকারের পক্ষ থেকে একটা রেজিস্ট্রেশন নাম্বার দেয়। তো আমি এতদিন পর্যন্ত অনেক মন টন খারাপ করতেছিলাম যে আমি এত সৎভাবে মেডিকেল থেকে পাশ করে বের হয়েছি, কখনো পরীক্ষা নকল করি নাই, ফ্রেন্ডদেরকে অনেক হেল্প করছি, কিন্তু আমার কেন রেজিস্ট্রেশন নাম্বার আসার মেসেজ আসতেছে না? আমার অনেক ফ্রেন্ডদের অনেক রকম সমস্যা হয়েছে, অনেকে ফিরে ঘুরে চলে আসছে, কারো ছবি ঠিক ছিল না, কারো নামের বানান ঠিক ছিল, এক একজন 3-4 বার করে পল্টনের অফিস ঘুরে আসছে। আমার বাসা সেই মিরপুর, আর মিরপুর থেকে পল্টন অবরোধের মধ্যে যাব, বিশাল বড় টেনশন। আমি আল্লাহ আল্লাহ করে আজকে আম্মুকে নিয়ে গেছি, আম্মু পুরা রাস্তা তোমার সূরা পড়তে পড়তে আসছে, পরে সকালেই গেলাম, কাগজপত্র জমা দিলাম, আজকে নিয়ে চলে আসছি। তার মানে আমি যে টেনশন করতেছিলাম যে আমি এত সৎভাবে পরীক্ষা দিয়ে পাশ করে বের হয়ে আসলাম, ডাক্তার হইলাম, এটার কি উপকার পাইলাম? সবাই তো মানে পাওয়ার খাটায় অবৈধভাবে তাড়াতাড়ি করে নিয়ে নিতেছে, আমি কেন এখনো পাচ্ছি না? কিন্তু আমি আজকেই গেলাম, আজকেই গিয়ে আজকেই তোমার সবকিছু নিয়ে চলে আসলাম, আল্লাহর রহমত। তার মানে তুমি কিন্তু সাহায্য করলে দিন শেষে কিন্তু কখনো না কখনো এটার প্রতিদান পাবাই। আপু জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য বর্তমান প্রেক্ষাপট দিয়ে বললাম, বাট অ্যাকচুয়ালি সবাই সবাইকে হেল্প করবা, সেটা C3 হোক আর C4 হোক। ঠিক আছে। আচ্ছা, ওকে। চক্রটা এভাবে কি দিলে হবে? হ্যাঁ হবে, এভাবে কি দিলে। তার মানে দেখো, এখান থেকে আমরা ব্যাখ্যা পেয়ে গেলাম যে C4 চক্রকে কেন কোঅপারেটিভ ফটোসিনথেসিস বলে, কারণ C4 চক্র একা একা গ্লুকোজ তৈরি করতে পারে না, ওকে গ্লুকোজ তৈরি করতে হলে C3 চক্রের সাহায্য নিতে হয়। এই জন্যই C4 চক্রকে বলা হয় কোঅপারেটিভ ফটোসিনথেসিস। ওকে। আচ্ছা, ঠিক আছে। তার মানে দেখো, আমরা এখানে C4 চক্রটা পড়ে ফেলি, এখান থেকে কোন কোন এনজাইম লাগবে আপু বলে দিচ্ছি। তাহলে দেখো, ফসফেইনল পাইরুভিক অ্যাসিড ও কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে তৈরি করলে এখানে লাগবে কার্বক্সিলেজ এনজাইম, এটা লিখবা অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। ডিহাইড্রোজিনেজ বিক্রিয়া করে তৈরি করলো ম্যালিকার অ্যাসপার্টিক অ্যাসিড, ও স্থানান্তর হয়ে আবার ডি কার্বক্সিলেজ, এটা লাগবে, তৈরি করলো তোমার কি পাইরুভিক অ্যাসিড। এখানেও কিন্তু একটা কি হবে, তোমার হচ্ছে যে বিজারণ হবে। তার মানে NADP এবার কি করলো, হাইড্রোজেন দিল, যেটা ওরা এখন খেয়ে ফেলবে। আচ্ছা, এখানে জারণ হয়েছে, অ্যাকচুয়ালি অ্যাসিড গুলো জারিত হলো, আর NADP হচ্ছে কি করলো, ওদের না ছেড়ে দেওয়া হাইড্রোজেনটা গ্রহণ করলো। এইবার পাইরুভিক অ্যাসিড আবার চলে আসলো বান্ডেল মেসোফিল কোষে, ও পাইরুভিক অ্যাসিড কাইনেজ, এই এনজাইমটা লাগবে, তৈরি করলো ফসফিনাল পাইরুভিক অ্যাসিড। তার মানে মোট কথা আমাদের এখানে সবগুলো এনজাইমই লাগবে। NADPH2 আসা মানেই ডিহাইড্রোজিনেজ, ATP আসা মানেই কাইনেজ। আমরা এখানে বিক্রিয়ক আর হচ্ছে কি এনজাইমের নাম অনুযায়ী করেছি দেখে পাইরুভিক অ্যাসিড কাইনেজ। তার মানে এই পুরোটাই আমাদেরকে লেখা লাগবে। ঠিক আছে। আচ্ছা নাজিরা, না রে, এটা অনেক রকম তফাৎ আছে, একদিন সামনাসামনি কোনোদিন দেখা হলে কথা বলবো নি, হ্যাঁ, এখন বলতে গেলে অনেক কিছু। আচ্ছা, ওকে। আহ ঠিক আছে। তার মানে দেখো, এগুলার সংকেত, আচ্ছা এগুলোর সংকেত তোমাদের পরীক্ষায় লেখা লাগবে না, তোমরা শুধু বাংলা নামগুলোই লিখবা, বুঝছো? এগুলো শুধুমাত্র বাংলা নামগুলোই লিখবা, তারপরেও তোমাদেরকে আমি দিয়ে দিব। আচ্ছা, তাহলে এই যে তোমার C4 চক্র, এটাও তোমাদের সিকিউর জন্য লাগবে, এটা তোমাদের সিকিউর জন্য লাগবে। ওকে। তাহলে দেখো, এই যে আমাদের C4 চক্রের বৈশিষ্ট্য, এটাতে স্টার্ট দাও, এটাও সিকিউর জন্য লাগবে। প্রথম উৎপন্ন স্থায়ী পদার্থ কে? অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। কোন উদ্ভিদে হয়? C4 উদ্ভিদে। প্রথম কার্বন ডাই অক্সাইড গ্রাহক কে? ফসফিনল পাইরুভিক অ্যাসিড। দেখো সবকিছুই বেশি বেশি, তার মানে প্রথম উৎপন্ন স্থায়ী পদার্থে কার্বন বেশি, 4টা। তাপমাত্রা বেশি, 32 থেকে 45। কয় রকম ক্লোরোপ্লাস্ট? 2 রকমের ক্লোরোপ্লাস্ট, তবে ওরা কম কার্বন ডাই অক্সাইডে খাপ খাওয়ায়, ওদের কার্বন ডাই অক্সাইড লাগে 0.1 থেকে 10 ppm।
তার মানে C4 এর সবকিছুই বেশি, শুধু কার্বন ডাই অক্সাইড লাগে কম। C3 সবকিছুই কম, কিন্তু কার্বন ডাই অক্সাইড লাগে বেশি। দুইটা ইম্পর্টেন্ট রে, দুইটা ইম্পর্টেন্ট আব্দুল্লাহ, কোনোটারই কোনো মা বাপ নাই, সবগুলা ইম্পর্টেন্ট। তার মানে এই যে এই ছকে 5টা স্টার দাও, 5 তারকা দিয়ে লাল বানায় ফেলো। বন্দুকের গুলির মিস আছে, বাট এই প্রশ্নের মিস নাই। এখান থেকে আসতে পারে C3 C4 চক্রের পার্থক্য, কেলভিন হ্যাচোস ল্যাক চক্রের পার্থক্য। ঠিক আছে, সবকিছু কিন্তু তোমাদের লাগবে। ওকে, আচ্ছা। তার মানে এবারে দেখো, আমাদের কেলভিন চক্রতে বলা হয়েছে এটা কোথায় হয়, এটা হয় শুধুমাত্র মেসোফিল কোষে, আর এটা হয় মেসোফিল আর বান্ডল শীত কোষে। ফটো রেসপিরেশন কোথায় হয়, কেলভিন চক্রে হয়। ফটো রেসপিরেশন আপু তোমাদেরকে ব্রেকের পর বুঝাবো, এটা অনুধাবনমূলক প্রশ্নে আসে। প্রাথমিক কার্বন ডাইঅক্সাইড গ্রহিতা বলে ফেলেছি। কার্বন ডাইঅক্সাইড ফিক্সিং এনজাইম, তার মানে যে যৌগের সাথে কার্বন ডাইঅক্সাইড যুক্ত করে। ঠিক আছে, C4 হয়ে আসলে কি লাভ, এটা তো অ্যাকচুয়ালি উচ্চ তাপমাত্রায় খাপ খাওয়ায়, বুঝছো? আমাদের যখন তাপমাত্রা বেড়ে যায় তখন সেই গাছগুলোতে C4 করা লাগে। আহ না রিয়াকুব, সাইকেল লিখে দিলে আর বর্ণনা করা লাগবে না। ঠিক আছে, আচ্ছা, ওকে। তারপরে কি দেখা আছে দেখো, প্রথম স্থায়ী দ্রব্য, এটা লিখতে হবে। এটাতে 3টা স্টার দাও। কার্বক্সিলেজে দক্ষতা কার বেশি, হ্যাচোস ল্যাক চক্রের। ক্লোরোপ্লাস্টের ধরন এই যে একই রকম, দেখছো ওদের টেম্পারেচার কম, ওদের টেম্পারেচার বেশি। আর 50 ppm লাগবে, 0.1 ppm লাগবে। তাহলে বলো তো, C3 আর C4 চক্রের মধ্যে কার উৎপাদন ক্ষমতা বেশি? সবাই টিচার ইনবক্সে অ্যান্সার করো। C3 আর C4 চক্রের মধ্যে কার উৎপাদন ক্ষমতা বেশি? C3 আর C4 চক্রের মধ্যে কার উৎপাদন ক্ষমতা বেশি, সবাই অ্যান্সার করো। হ্যাঁ রে, সব গাছ করবে না। তাপমাত্রা বাড়লে C3 গাছগুলো ফটো রেসপিরেশন করে, আর C4 গাছগুলো তোমার তাপমাত্রায় খাপ খাওয়াতে পারে। এখন সব গাছ তো ফটো রেসপিরেশন করতে পারে না, যারা করতে পারে না তাদের জন্যই C4। ভেরি গুড, C4 এর উৎপাদন ক্ষমতা বেশি, তাই না? এক্সিলেন্ট। তার মানে আমরা এতক্ষণ পর্যন্ত যা কিছু পড়লাম, এগুলার মধ্যে আমাদের পরীক্ষায় সিকিউর জন্য লাগবে C3 চক্র পুরাটা, C4 চক্র পুরাটা, C3 C4 এর পার্থক্য, এবং কেলভিন হ্যাচোস ল্যাক চক্রের পার্থক্য। তোমাদের যদি C3 C4 এর তুলনা, পার্থক্য, সাদৃশ্য, বৈসাদৃশ্য আসে, এগুলো খুবই খুব ইম্পর্টেন্ট ফর ইউর সিকিউ। দুইটা চক্রই ভালো করে পড়বা। আর আপু যে এনজাইম গুলো দিয়ে দিছি সেগুলো পড়লেই হবে, চক্র আঁকলে আর বর্ণনা লেখা লাগবে না। ওকে, না রে, হয় না কখনো ধ্রুব, ওটা তোমার হচ্ছে বান্ডেল শীতেই হয় আব্দুল্লাহ। তাহলে তোমাদের এখন একটু ব্রেক দেই। এখন বাজে 7টা 44, আমরা ইনশাল্লাহ 7টা 50-এ আবার শুরু করব। 6 মিনিট ব্রেক।
আচ্ছা, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে। তোমাদের মাঝে আবার ফিরে এলাম বাবুরা। কে কি করলা 5 মিনিটে বলো? 5 মিনিটে কে কি করে ফেলছো বলো? আপু ব্রেকই তো দিছেন মাত্র, গরিবের মতো 5 মিনিট। গরিবের আবার 5 মিনিটের শখ, তাই না? আল্লাহ, বাসার মধ্যে ঘুরেও ফেলছো। হ্যালো, খাইতেছি, গান শুনলাম, ভাত খেলাম, পানি খেয়েছো, ভেরি গুড। পানি তো খায় না, পানি পান করে। একটু টেনে দেখলাম প্রথম আলোর শব্দ সেড, মানে আচ্ছা। এমএসকিউ ডাকলাম, মানে ওয়াশরুম। আচ্ছা, আবার আসিব ভিড়ে আপুর ক্লাসে। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, ঠিক আছে। প্রকৃতির ডাকে অনেকে সাড়া দিয়েছে যে নাজিরা ভালো কাজ করছে। তাসনিম আর বিড়াল নিয়েও খেলছে, সেরা। আচ্ছা, আমি বিড়াল কুকুর খুবই ভয় পাই। দেখো, আমরা এখন শুরু করব ফটো রেসপিরেশন। একটু আগে আমরা দেখলাম যে C3 চক্র করে যে গাছগুলো, সেই গাছগুলো হচ্ছে গিয়ে যখন টেম্পারেচার বেড়ে যায়, তখন ওরা কিন্তু মানে C3 করে যারা, তারা কিন্তু উচ্চ তাপমাত্রায় নিজেদেরকে খাপ খাওয়াতে পারে না। ওদের রেঞ্জ হচ্ছে 10 থেকে 25। যদি 25 ডিগ্রির বেশি হয় তাহলে ওরা কিন্তু টিকতে পারে না, তাই না? আর C4 যারা, ওরা তো শক্তিশালী। ওরা হচ্ছে 32 থেকে 45 ডিগ্রি পর্যন্ত খাপ খাওয়াতে পারে। তার মানে যখন টেম্পারেচার বেড়ে যাবে তখন তো C4 দের প্যারা নাই, চিল। কিন্তু C3 যারা, ওদের তো অবস্থা টাইট। ওরা তখন কি করবে? যখন আমাদের টেম্পারেচার বেড়ে যায় কিংবা আলো বেড়ে যায়, মানে অনেক গরম, তখন কি হয়? আমাদের পত্ররন্ধ্র বন্ধ গাছের। কারণ পত্ররন্ধ্র খোলা থাকলে তো অতিরিক্ত তাপে অতিরিক্ত বাষ্প বের হয়ে যাবে, আর প্রস্বেদন অতিরিক্ত হলে তো উইল্টিং হবে। তার মানে যখন আমার পত্ররন্ধ্র বন্ধ, তখন কি কার্বন ডাই অক্সাইড প্রবেশ করতে পারবে? না। তাহলে কার্বন ডাই অক্সাইডের প্রবেশ বন্ধ হয়ে গেলে তোমার হচ্ছে যে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কমে যায়। তাহলে যখন গাছের পাতায় কার্বন ডাই অক্সাইড কমে যায়, তখন গাছের পাতার ক্লোরোপ্লাস্ট করে কি? কার্বন ডাই অক্সাইডের পরিবর্তে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। তার মানে আমরা কি জানি? অক্সিজেন গ্রহণ আর কার্বন ডাই অক্সাইড ত্যাগ মানেই তো হলো শ্বসন। কিন্তু আমরা পড়তেছি সালোক সংশ্লেষণ। তার মানে সালোক সংশ্লেষণের মধ্যে শ্বসন, সংক্ষেপে ফটো রেসপিরেশন। এতক্ষণ পর্যন্ত আমরা দেখছিলাম যে কার্বন ডাই অক্সাইড গৃহীত হচ্ছে। এখন অত্যন্ত তাপমাত্রা, অনেক বেশি আলো, এর মধ্যে পত্ররন্ধ্র ক্লোজড। বাইরে থেকে যে বলে না, আন্দার সে কই বাহার না আসাকে, আর কেউ কার্বন ডাই অক্সাইড আসতে পারছে না। তাহলে পাতায় কার্বন ডাই অক্সাইড কমে গেল। তাহলে এখন কি করবে গাছ? কি বলে, তোমাদের যা কিছু আছে তা নিয়ে শত্রু মোকাবেলা করতে হবে। গাছের পাতার আছে আগে থেকে জমাকৃত অক্সিজেন, ও এখন কার্বন ডাই অক্সাইডের পরিবর্তে অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে। অক্সিজেন গ্রহণ মানেই হলো শ্বসন। আলোর উপস্থিতিতে যে শ্বসন, তাকেই বলে ফটো রেসপিরেশন। তাহলে ফটো রেসপিরেশনে কি হবে দেখো, আমাদের যে রাইবোলোজ 1,5-বিসফসফেট, ও বিক্রিয়া করবে অক্সিজেনের সাথে, তৈরি করবে গ্লাইকোলেট। এই যে গ্লাইকোলেট, এই গ্লাইকোলেটটা এতক্ষণ কিন্তু কোথায় তৈরি হয়েছে? ক্লোরোপ্লাস্টে। কোথায় তৈরি হয়েছে? ক্লোরোপ্লাস্টে। ও এখন করবে কি? ক্লোরোপ্লাস্ট থেকে প্রবেশ করবে হচ্ছে সাইটোপ্লাজমের পার অক্সিজোমে। কোথায় প্রবেশ করলো? সাইটোপ্লাজমের পার অক্সিজোমে। সেখান থেকে ও কি করলো? পার অক্সিজোম থেকে ও হচ্ছে গিয়ে তোমার গ্লাইকোলেটটা আরো কিছু অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে, তৈরি করবে আরো কিছু পদার্থ। এই পদার্থগুলো তোমার প্রবেশ করবে এবার মাইটোকন্ড্রিয়াতে। মাইটোকন্ড্রিয়াতে বিক্রিয়া করে বিক্রিয়া শেষে তৈরি করবে কি? কার্বন ডাই অক্সাইড। তার মানে আমরা কি করলাম? শ্বসনের মতো অক্সিজেন গ্রহণ করে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করলাম। তার মানে, না রে, শ্বসন আজকে পড়াবো না সাম্মি, এত কষ্ট দিব না আপু তোমাদের। তার মানে এই যে সূর্যালোকের উপস্থিতিতে অক্সিজেন গ্রহণ করে কার্বন ডাই অক্সাইড ত্যাগ হলো, অক্সিজেন গ্রহণ করে কার্বন ডাই অক্সাইড ত্যাগ হলো, এই প্রক্রিয়াটাকে বলা হয় ফটো রেসপিরেশন। তার মানে আমার কি হয়েছে? তাপমাত্রা বেশি, আলো বেশি, এবার আমার পত্ররন্ধ্র বন্ধ, কার্বন ডাই অক্সাইড কম। তখন আমাদের হচ্ছে গিয়ে RUBP, পাতার ক্লোরোপ্লাস্টে কার্বন ডাই অক্সাইডের পরিবর্তে বিক্রিয়া করবে অক্সিজেনের সাথে। কি তৈরি করলো? গ্লাইকোলেট। এবার গ্লাইকোলেটটা তুরুত 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 করে ক্লোরোপ্লাস্ট থেকে চলে যাবে সাইটোপ্লাজমের পার অক্সিজোমে। সেখানে বিক্রিয়া করে যে পদার্থগুলো তৈরি করবে, সেগুলো কিনা এবার চলে আসবে আমাদের পার অক্সিজোম থেকে মাইটোকন্ড্রিয়াতে, এবং বিক্রিয়া শেষে তৈরি করবে কি? কার্বন ডাই অক্সাইড। তার মানে এখানে কয়টা অঙ্গাণু একসাথে অংশগ্রহণ করলো? 3টা। CMP,
ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া এবং পার অক্সিজোম, সিএমপি। ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া এবং পার অক্সিজোম। তার মানে এই যে তিনটা অঙ্গাণু একই সাথে অংশগ্রহণ করে, এটা আমাদের এমসিকিউর জন্য ভেরি ইম্পর্টেন্ট। ফটো রেসপিরেশন বলতে কি বোঝো, এটা তোমাদের অনুধাবনমূলক প্রশ্নে আসতে পারে। আর এমসিকিউতে আসবে যে তোমার ফটো রেসপিরেশনে কোন কোন অঙ্গাণু অংশগ্রহণ করে। ফটো রেসপিরেশনে ফটোসিনথেসিসের হার কত পার্সেন্ট কমে? 25% কমে। কখন হয়? যখন তীব্র আলো আর উচ্চ তাপমাত্রা সৃষ্টি হয়। কাকে বলে? আলোর সাহায্যে অক্সিজেন গ্রহণ, কার্বন ডাই অক্সাইড ত্যাগ। তার মানে এখান থেকে তোমার কি আসবে? এখান থেকে তোমার জ্ঞানমূলকে আসবে ফটো রেসপিরেশন কাকে বলে, অনুধাবনে আসবে ফটো রেসপিরেশন বলতে কি বুঝো, আর এমসিকিউ আসবে। আচ্ছা, এবারে দেখো তোমাদের প্রথম পোল কোশ্চেন, সবাই দুরুম দুরুম অ্যান্সার করে ফেলো। দেখো বলেছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় আলোক নিরপেক্ষ অধ্যায়ের দুটি গতিপথ রয়েছে। তার মধ্যে একটিতে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড এবং অন্যটিতে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন হয়। উদ্দীপকে উল্লেখিত প্রথমোক্ত গতিপথে কার্বন ডাই অক্সাইড যুক্ত করে কোন এনজাইম? প্রথম গতিপথের কথা বলেছে। পোল লঞ্চ করা হয়েছে, সবাই দ্রুত অ্যান্সার করে ফেলো। এক্সিলেন্ট, তাহলে আমি পোল ক্লোজ করে দিলাম। দেখো এখানে বলেছে যে আমার প্রথমটাতে হলো 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হয়। তার মানে এটা হলো কেলভিন চক্র। আর কেলভিন চক্রতে আমার কার্বন ডাই অক্সাইড যুক্ত করে কি? রুবিস্কো, রাইবোলোজ বিসফসফেট কার্বক্সিলেজ। ঠিক আছে, আর দ্বিতীয়টা কি? অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। তার মানে এখানে অ্যান্সার কি হবে? রুবিস্কো। কাইনেজ মানে যে ফসফেট যোগ করে, ডিহাইড্রোজিনেজ মানে যে বিজারণ করে, আইসোমারেজ মানে যে সমাণু তৈরি করে। ওকে, আচ্ছা, ওকে। হ্যাঁ আমি বলেছিলাম, ভেরি গুড মুন্না। দুরুম দুরুম করে ভুল অ্যান্সার দেখে ফেলেছো, ভেরি ব্যাড, ভেরি খারাপ। ঠিক আছে, তাহলে তোমাদের হচ্ছে পোলে তোমরা এবার 61% রাইট অ্যান্সার করেছে। তুমি লাইভে ক্লিক করো ঈশামণি, তাহলে তোমার লাইভে ডিরেক্ট আসবে। হ্যাঁ, তাও পোল অনেক আগে চলে আসছে সাদিয়া, তার মানে তুমি লাইভ বাটনে আবার ক্লিক করো। আচ্ছা, হ্যাঁ রে অরিন, এ হে, সবগুলা ভুল, ভেরি ব্যাড। ধ্রুব, নুসরাত, মুন্না, তৌসিফ, মিম, আব্দুল্লাহ, ইয়াসমিন, মেহেরিন, সাকিব, ভেরি ব্যাড ব্যাড, ভেরি খারাপ। ফার্স্ট হয়েছে সারা, সেকেন্ড হয়েছে মুক্তাদির, থার্ড হয়েছে মুশফিকুর। তোমাদের জন্য জোরে হাততালি। এছাড়াও টপ 10-এ আছে কবির, নিহার, ইশরাক, জুবায়ের, সৌরভ, রামিসা, মনিরা। ভেরি গুড। ইনশাল্লাহ নেক্সট পোলে আমরা আরো নতুন নতুন মুখ দেখবো না, মুখ নতুন নতুন নাম দেখবো। আচ্ছা ওকে, তাহলে দেখো এবার আমরা চলে যাই আমাদের সেকেন্ড কুইজে। তার মানে সেকেন্ড কুইজে বলেছে, সবাই অ্যান্সার করে ফেলো, পোল লঞ্চ করা হয়েছে। দ্বিতীয় গতিপথ অনুসরণকারী উদ্ভিদের ক্ষেত্রে দুই ধরনের ক্লোরোপ্লাস্ট বিদ্যমান, ক্র্যাঞ্চ অ্যানাটমি দেখা যায়, বেশি ঘনত্বের কার্বন ডাই অক্সাইড প্রয়োজন, নিচের কোনটি সঠিক? এইবার আসবে মজা, এটা খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এই এমসিকিউটা তোমাদের অভিন্ন তথ্য ভিত্তিক, মানে একটা উদ্দীপক থাকবে, সেটা অনুসরণ করে আমরা 2-3টা প্রশ্ন উত্তর করব। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু বোর্ডে আসে, খুবই স্ট্যান্ডার্ড একটা প্রশ্ন। এটা পারা মানে ইনশাল্লাহ তোমরা বোর্ডের জন্য প্রিপেয়ার হয়ে গেছো। সবাই অ্যান্সার করো। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তাহলে তোমার পোল ক্লোজ করে দিলাম। দেখো এখানে তোমার সেকেন্ড গতিপথটা হচ্ছে হ্যাচো স্ল্যাগ চক্র। তাহলে হ্যাচো স্ল্যাগ চক্রতে আমার কার্বন ডাই অক্সাইড ফিক্সিং এনজাইম কি ছিল? ফসফোইনল পাইরুভেট কার্বক্সিলেজ। অবশ্যই এখানে দুই রকম ক্লোরোপ্লাস্ট, ক্র্যাঞ্চ অ্যানাটমি, তবে এখানে তোমার কম কার্বন ডাই অক্সাইড লাগে, এটাই একমাত্র জিনিস যেটা কম লাগে, 0.1 থেকে 10 ppm। তার মানে নিচের কোনটি সঠিক? 1 ও 2, তাই না? 1 ও 2। এবারে পার্সেন্টেজ কমে গিয়েছে, ভেরি স্যাড। আচ্ছা, মিম, এরপরে হচ্ছে গিয়ে রিদি, এরপরে আব্দুল্লাহ, লামিয়া, ফেরদৌস, শাম্মী, খায়রুল, ভেরি ব্যাড। আচ্ছা, ফার্স্ট হয়েছে ধ্রুব। কিরে ধ্রুব, এবার ফার্স্ট হয়ে গেলি। সেকেন্ড ইশরাক, থার্ড হয়েছে অর্জন। এছাড়া টপ 10-এ আছে মিম, রাহুল, ওয়াসিফা, সাইমা, ইফতেখার, ইশরাক, তন্ময়। এবার দেখি ছেলেরাই গিয়ে মেয়েদের চেয়ে, মেয়েদের মধ্যে শুধু আছে মনে হয় শুধু মিম, ওয়াসিফা কি মনে ছেলের নামে বুঝতেছি না, সাইমা, ভেরি গুড। তার মানে ইনশাল্লাহ নেক্সট বার হচ্ছে ইকুয়াল ইকুয়াল থাকবে, তাই না? আচ্ছা, সমস্যা নাই। কি বলে জানি, যারা পারে তাদেরই জয় হোক। দুরুম করে ভুল দেখাইছি। আচ্ছা, 34, 14, আহারে ব্যাপার না, ইনশাল্লাহ নেক্সট বার টপ 10-এ চলে আসবে। আচ্ছা ওকে, তাহলে চলো আমরা এবারে আমাদের B30 লেকচারে যাই। আমরা এতক্ষণ পর্যন্ত তোমার হচ্ছে 29-এ যা কিছু পড়লাম, এর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে C3 C4 এর পার্থক্যগুলো, এগুলো একটু ভালো করে পড়বা। ঠিক আছে? আচ্ছা, এবারে চলে আসি আমরা
এটাও কিন্তু তোমাদের সিকিউর জন্য গুরুত্বপূর্ণ। আমরা যে সালোক সংশ্লেষণের বিক্রিয়াটা দেখেছি তোমাদের মনে আছে কিনা? কার্বন ডাই অক্সাইড আর পানি বিক্রিয়া করে কি তৈরি করে? গ্লুকোজ প্লাস অক্সিজেন প্লাস পানি। আমরা সমতা করেছিলাম, সেখানে আমরা দেখেছি এটার সাথে 6, এটার সাথে 12, এটার সাথে 6, এটার সাথে 6। এখন আমরা কি দেখেছিলাম? যে কার্বন ডাই অক্সাইড বিজারণের মাধ্যমে তৈরি করে তোমার গ্লুকোজ, আর পানি জারণের মাধ্যমে তৈরি করে অক্সিজেন। এখন তোমরা বললে কি আপু, আপনি যে বললেন পানি থেকে অক্সিজেন আসে, এটা আমি মানি না, মানবো না, আমি এটা বিশ্বাস করি না। এই তুই কি বললি? আমি বিশ্বাস করি না, ঠিক আছে? তোমরা বললে আপু আপনি মুখের কথা বলছেন যে পানি থেকে অক্সিজেন আসে, আমরা এটা বিশ্বাস করি না, এখন আপনি কি করবেন? আমি বললাম যে দেখো তোমাদেরকে আমি প্রমাণ দেখিয়ে দিচ্ছি যে পানি থেকে কি আসে, অক্সিজেন আসে। তার মানে এই যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় অক্সিজেন নির্গত হয়, তার উৎস কি? এটা সম্পর্কে 3জন বিজ্ঞানী 3 রকম হচ্ছে গিয়ে তোমার বিক্রিয়া করেছিলেন। একটা হলো হিল, একটা হলো ভ্যান নিল, আর একটা হলো রুবেন এবং কামেন। দেখছো আবার 2 ভাই চলে আসছে, রুবেন কামেন, তাই না? আচ্ছা, তার মানে হিল করেছেন কি? হিল হচ্ছে গিয়ে আমাদের বিক্রিয়া থেকে কার্বন ডাই অক্সাইডকে দুরুম করে বাদ দিয়ে দিছেন। দেখলেন কি কি মা, তাও তো অক্সিজেন আসে, তার মানে কার্বন ডাই অক্সাইড ভুয়া। ভ্যানিল করেছেন কি? দুরুম করে পানি বাদ দিয়ে দিয়েছেন, এবার দেখলেন কি আর তো অক্সিজেন আসে না। রুবেন কামেন আরো আধুনিক, ওরা করলেন কি? একবার কার্বন ডাই অক্সাইডকে তোমার তেজস্ক্রিয় করে দিলেন, আরেকবার পানিকে তেজস্ক্রিয় করে দিলেন। তেজস্ক্রিয় করে দেওয়া মানে তেজস্ক্রিয় আইসোটোপ যোগ করে দেওয়া। দেখা গেল কার্বন ডাই অক্সাইডকে তেজস্ক্রিয় করলে নর্মাল অক্সিজেনই তৈরি হয়, কিন্তু পানিকে তেজস্ক্রিয় করে দিলে অক্সিজেনের অণুও তেজস্ক্রিয় হয়ে যায়। এই থেকে প্রমাণিত হয় তোমার অক্সিজেনের উৎস কি? পানি, তাই না? হ্যাঁ আসলে রহিম করিমের মতো। তার মানে এই যে এই পরীক্ষাগুলা বা বিক্রিয়াগুলা, এগুলোও কিন্তু আমাদের সিকিউতে আসবে। দেখো সাল লাগবে না। রবিন হিল উনি করেছিলেন কি? কার্বন ডাই অক্সাইডের অনুপস্থিতিতে উনি কিছু অজৈব জারক পদার্থ ব্যবহার করেছিলেন, সেখান থেকে ঠিকই আমাদের শর্করা তৈরি হয় নাই, কিন্তু আমরা অক্সিজেন পেয়েছি। তার মানে আমার পানি থেকে অক্সিজেনটা চলে এসেছে। বিজ্ঞানী ভ্যান নিল করলেন কি? সালফার ব্যাকটেরিয়া যারা, ওরা হচ্ছে পানির পরিবর্তে হাইড্রোজেন সালফাইড গ্যাসকে ব্যবহার করে। ঠিকই আমার কার্বন ডাই অক্সাইড থেকে শর্করা এসেছে, কিন্তু এখানে তোমার পানি ছিল না দেখে পানির পরিবর্তে আমরা এখানে পেয়েছি সালফার আর পানি, কিন্তু কোনো অক্সিজেন নাই। ঠিক আছে? এটা তো ডিম আগে না মুরগি আগে, সেরকম হয়ে গেল রামিসা। ঠিক আছে, অ্যাকচুয়ালি পানি আগে। ওকে, আচ্ছা রুবেন কামেনের তেজস্ক্রিয় চিহ্নিতকরণ কিভাবে দেখো? উনি ফার্স্টে পানির আইসোটোপ নিয়েছেন O18, তখন দেখা গেল অক্সিজেনেও 18, 16 পরিবর্তে। কিন্তু কার্বন ডাই অক্সাইডকে অক্সিজেনকে 18 করলে শর্করার অক্সিজেনটা 18 আইসোটোপ হয়, পানিরটাও 18 আইসোটোপ হয়, কিন্তু অক্সিজেনটা নর্মাল। কারণ অক্সিজেন কোত্থেকে আসছে? পানি থেকে আসছে। তার মানে তোমরা এভাবে করে মনে রাখবা যে হিল মানে হচ্ছে কার্বন ডাই অক্সাইড বাদ, তার পরিবর্তে অজৈব জারক। ভ্যানিল মানে পানি বাদ, তার পরিবর্তে সালফার ব্যাকটেরিয়া হাইড্রোজেন সালফাইডের সাথে বিক্রিয়া করে। রুবেন কামেন মানে দুটাই আছে, আমরা অক্সিজেনের আইসোটোপ ব্যবহার করেছি। ওকে, আচ্ছা তাহলে এইবারে দেখো সালোক সংশ্লেষণের প্রভাবকটা তোমরা পড়বা এমসিকিউর জন্য। এখানে পরীক্ষা থেকে আসবে নিচের কোনটি বাহ্যিক প্রভাবক, নিচের কোনটি অভ্যন্তরীণ প্রভাবক। তাহলে বাহ্যিক প্রভাবক দেখো আমরা জানি বেনি কলা, তবে লাল আর নীল আলোতে সবচেয়ে বেশি তোমার সালোক সংশ্লেষণ হয়, লালে হয় সবচেয়ে বেশি। কার্বন ডাই অক্সাইড আমরা জানি অ্যারো চিহ্নের বাম দিকে যারা আছে তাদের পরিমাণ বাড়ালে সালোক সংশ্লেষণ বাড়ে, আর অ্যারো চিহ্নের ডান দিকে যারা আছে তাদের পরিমাণ বাড়ালে সালোক সংশ্লেষণের পরিমাণ কমে, অনেকটা লাল সাথে লিয়ার মতো। ঠিক আছে, তাহলে কার্বন ডাই অক্সাইড তার মানে বাড়ায়। অপটিমাম টেম্পারেচার মানে হলো যদি 0 ডিগ্রির কাছাকাছি বা 45 ডিগ্রির উপরে উঠে তাহলে সালোক সংশ্লেষণ বন্ধ, একেবারেই বন্ধ। 22 আর 35-এ হয় সালোক সংশ্লেষণ সর্বোচ্চ, কিন্তু 22 থেকে কমে গেলে কমতে থাকে, 35 থেকে বাড়লে কমতে থাকে। তার মানে জিনিসটা কি? 0 বা 45-এর কাছাকাছি আসা মানে বন্ধ হয়ে গেছে, 22-এর কম 35-এর বেশি হওয়া মানে কমতেছে, তার মানে সর্বোচ্চ রেট থাকে 22 থেকে 35-এ। ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপরে কি বললো আমার পানি, তাহলে পানি বাড়লে বাড়বে, অক্সিজেন বাড়লে কি হবে? কমবে। তার মানে আমরা বুঝলাম যে অক্সিজেন তো অ্যারো চিহ্নের রাইট সাইডে আছে, তার মানে অক্সিজেন বাড়লে সালোক সংশ্লেষণ কমে। খনিজ পদার্থ বাড়ায়, ভিটামিনও বাড়ায়, তার মানে সবগুলোই সমানুপাতিক, শুধুমাত্র শর্করা আর অক্সিজেন ব্যস্তানুপাতিক। অভ্যন্তরীণ প্রভাব, শর্করা বাড়লে দেখছো সালোক সংশ্লেষণ কমে, পটাশিয়াম সমানুপাতিক,
মাঝারি বয়সী পাতায় সালোক সংশ্লেষণ বেশি হয়। আর মনে রাখবা, কচি পাতায় শ্বসন বেশি হয়। ঠিক আছে, মাঝারি বয়সে তোমার সালোক সংশ্লেষণ আর কচি পাতায় শ্বসন বেশি হয়। পাতার অন্তর্গঠন ক্লোরোফিল, প্রোটোপ্লাজম, এনজাইম। তার মানে পরীক্ষা আসবে নিচের কোনটি বাহ্যিক আর নিচের কোনটি অভ্যন্তরীণ প্রভাবক। এইবারে দেখো লিমিটিং ফ্যাক্টর, এটা আমাদের অনুধাবনমূলক প্রশ্নে আসতে পারে। না রে, অর্ক এখানে নাই। আচ্ছা, ওকে, ভেরি গুড নাজিরা। ধরো তোমাদের সাথে নাজিরা, অর্ক আর মুরাদ, ওরা তিনজন মিলে একটা গাছের গুড়ি ক্যারি করতেছে। নাজিরা, অর্ক আর মুরাদ, ওরা তিনজন মিলে একটা গাছের গুড়ি ক্যারি করতেছে। এখন ওদের মধ্যে সবচেয়ে টাফেস্ট, রাফ এন্ড টাফ হলো মুরাদ, আর সবচেয়ে দুর্বল হলো নাজিরা। ঠিক আছে, এখন তোমার মুরাদ খুব দ্রুত দ্রুত গাছের গুড়ি নেওয়ার চেষ্টা করতেছে, কিন্তু নাজিরা কিছু হইলে টায়ার্ড হয়ে যায়। তার মানে ওদের গাছের গুড়ি নেওয়ার যে দ্রুতি বা বেগ, বা ওরা কত দ্রুত গাছের গুড়িটাকে ধরো ঢাকা থেকে তোমার চট্টগ্রাম নিয়ে যাবে, এই বেগটা কার উপরে ডিপেন্ড করে, নাজিরার উপর নাকি মুরাদের উপর বলো তো? এই যে নাজিরা, অর্ক আর মুরাদ তিনজন মিলে হচ্ছে গাছের গুড়ি ক্যারি করে ঢাকা থেকে চট্টগ্রাম নিয়ে যাচ্ছে। তো মুরাদ খুব দ্রুত হাঁটে, কিন্তু নাজিরা খুবই দুর্বল। তো তারা কি দ্রুত গাছের গুড়ি নিবে নাকি ধীরে নিবে, এটা কার উপর ডিপেন্ড করবে, মুরাদ নাকি নাজিরার উপর? ভেরি গুড, নাজিরার উপরে নির্ভর করবে। কারণ মুরাদ যতই চেষ্টা করুক না কেন, ঠিক আছে, সে কিন্তু নাজিরার জন্য পিছিয়ে যাচ্ছে। কিন্তু তোমার মুরাদের টানে কিন্তু আবার নাজিরা হাঁটতে পারবে না, ও তো দুর্বল। নাজিরা, তুমি কি রাগ করেছো? রাগ করো না, হ্যাঁ। আচ্ছা, তাহলে ঠিক সেম আমাদের কোন একটা বিক্রিয়া যখন একাধিক প্রভাবক দ্বারা নিয়ন্ত্রিত হয়, সাপোজ সালোক সংশ্লেষণে আমরা প্রভাবক হিসেবে আলো পেয়েছি, তাপমাত্রা পেয়েছি, এরপরে অক্সিজেন পেয়েছি, কার্বন ডাইঅক্সাইড পেয়েছি, এরকম একাধিক তোমার হচ্ছে গিয়ে কি বলবো প্রভাবক যখন আমাদের একটা বিক্রিয়াকে নিয়ন্ত্রণ করবে, তখন কি হবে, যেই প্রভাবকটা সবচেয়ে ধীরগতি সম্পন্ন বা যে প্রভাবকের পরিমাণ সবচেয়ে কম, সেটাই পুরা বিক্রিয়ার গতিকে নিয়ন্ত্রণ করবে। নাজিরা সবচেয়ে কম, এই জন্য নাজিরাই পুরা বিক্রিয়ার গতিকে নিয়ন্ত্রণ করছে। এইটাকে বিজ্ঞানী লিবিক বলেছিলেন ল অফ মিনিমাম। কিন্তু বায়োলজিতে তো আসলে কোনো বিজ্ঞানী কোনো কিছু নাম দিলে অন্য বিজ্ঞানীদের ভাল লাগে না, সেটাকে পাল্টে কালো মানব ব্ল্যাকম্যান 1905 সালে দিয়েছেন ল অফ লিমিটিং ফ্যাক্টর বা সীমাবদ্ধতার সূত্র। বলো, ব্ল্যাকম্যান আর কি আবিষ্কার করেছেন? ব্ল্যাকম্যান আর হচ্ছে গিয়ে কি আবিষ্কার করেছেন? ভেরি গুড, সালোক সংশ্লেষণ আলোক নির্ভর আর নিরপেক্ষ পর্যায়ে, তাই না? সালোক সংশ্লেষণকে দুইটা পর্যায়ে ভাগ করেছিলেন তোমার হচ্ছে গিয়ে ব্ল্যাকম্যান। ভেরি গুড। হ্যাঁ, হতে পারে মুক্তাদির। ঠিক আছে, তার মানে এটার 30 থেকে 35 ডিগ্রিতে সালোক সংশ্লেষণের হার সবচেয়ে বেশি, তাই 30 থেকে 35 হলো অপটিমাম। গম গাছে 0.15% কার্বন ডাইঅক্সাইডের সবচেয়ে বেশি সালোক সংশ্লেষণ হয়, আর জলজ উদ্ভিদে ঘনত্ব কিন্তু 1.1 পর্যন্ত বাড়তে পারে। এটা ভালো করে এমসিকিউর জন্য পড়বা। তাহলে লিমিটিং ফ্যাক্টর কয়টা? তিনটা, তাপমাত্রা, আলো এবং কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব। এটা তোমরা হচ্ছে 2 নম্বরের প্রশ্নের জন্য পড়বা। এই যে দেখো, তোমার হচ্ছে গিয়ে যখন টেম্পারেচার 30 থেকে 35, তখন সালোক সংশ্লেষণের হার সর্বোচ্চ। এখানে তোমার তাপমাত্রা নির্দিষ্ট, কিন্তু কার্বন ডাইঅক্সাইডের ঘনত্বের প্রভাবে সালোক সংশ্লেষণ সর্বোচ্চ। আর এই যে তোমার আলোর তীর্যকতার প্রভাব, দেখো এখানে সবচেয়ে বেশি তোমার টেম্পারেচার বা সালোক সংশ্লেষণের হার। এইবার দেখো, যে কোনো হার বা কোশান্ট আমরা যদি বের করতে চাই, তখন আমরা উৎপাদকে ভাগ করি বিক্রিয়ক দিয়ে। আমরা যদি সালোক সংশ্লেষণের হার বা কোশেন্ট নির্ণয় করতে চাই, তাহলে সালোক সংশ্লেষণে উৎপাদ ছিল অক্সিজেন, বিক্রিয়ক ছিল কার্বন ডাইঅক্সাইড, দুইটাই ছিল তোমার কত অণু? 6 অণু। তার মানে সালোক সংশ্লেষণে হার বা কোশেন্ট হচ্ছে 1। তার মানে যেই পরিমাণে অক্সিজেন তৈরি এবং কার্বন ডাইঅক্সাইড ব্যবহৃত হয়, এই দুইটার অনুপাতকে কি বলা হয় বলো? এই দুইটার অনুপাতকে বলা হয় 1। ঠিক আছে, তার মানে কার্বন ডাইঅক্সাইড কমে গেলে সালোক সংশ্লেষণের হার কম, বেড়ে গেলে হারও বৃদ্ধি পায়। ঠিক আছে, তাহলে এইবার বলো, সালোক সংশ্লেষণের হার কি অলওয়েজ কনস্ট্যান্ট নাকি চেঞ্জ হবে? সালোক সংশ্লেষণের হার কি কনস্ট্যান্ট নাকি চেঞ্জ হবে বলো তো? এটাই জিজ্ঞেস করলাম মুরাদ, তোমরা অ্যান্সার করো। ইরা, 22 থেকে 35 তো অপটিমাম টেম্পারেচার, কিন্তু এখানে কি বলেছে? এখানে বলেছে তোমার এখানে অ্যাকচুয়ালি ঠিক করে নাও, তোমরা 22ই লিখবা। বইয়ের আরেক জায়গায় 30 দেওয়া আছে, তোমরা 22ই লিখবা। ওকে, এটা হচ্ছে কনস্ট্যান্ট থাকবে, বুঝছো? তার মানে সালোক সংশ্লেষণের হার বা কোশেন্ট অলওয়েজ কনস্ট্যান্ট, কিন্তু তাহলে চেঞ্জ কোনটা হয়? চেঞ্জ হয় শ্বসনিক হার। আমরা কালকে পড়বো, সেটা নেক্সট দিন পড়বো ইনশাল্লাহ। শ্বসনিক হার। তার মানে রেসপিরেটরি কোশেন্টে কেন চেঞ্জ হয়? কারণ
তোমার হচ্ছে সেখানে শ্বসনিক বস্তু চেঞ্জ হয়, সবসময় গ্লুকোজ থাকে না। আমরা শর্করা খাই, আমিষ খাই, চর্বি খাই, এই জন্য শ্বসনিক বস্তু অনুযায়ী শ্বসনের হারটা চেঞ্জ হয়। কিন্তু সালোক সংশ্লেষণে কিন্তু অলওয়েজই গ্লুকোজ তৈরি হয়। এই জন্য ফটোসিনথেটিক কোশেন্ট বা PQ হলো কনস্ট্যান্ট, রেসপিরেটরি কোশেন্ট বা তোমার RQ হচ্ছে চেঞ্জেবল। ঠিক আছে, কারণ সালোক সংশ্লেষণে তো অলওয়েজই গ্লুকোজ মুরাদ, এই জন্য তোমার চেঞ্জ হবে না, কিন্তু এখানে চেঞ্জ হবে। ঠিক আছে, তার মানে আমরা এটাও তোমার হচ্ছে অনুধাবনমূলক প্রশ্নের জন্য পড়বো, জ্ঞানমূলকেও সংজ্ঞা আসতে পারে। তাহলে তোমরা সবাই এই পোল কোশ্চেন অ্যান্সার করো। কোন উদ্ভিদে বান্ডলশীত ক্লোরোপ্লাস্ট বিদ্যমান? তার মানে এখানে চেয়েছে যে C4 উদ্ভিদের উদাহরণ লেখো। সবাই পোলে অ্যান্সার করো, কোন উদ্ভিদে তোমার বান্ডলশীত ক্লোরোপ্লাস্ট বিদ্যমান? দেওয়া আছে ধান, গম, বাঁশ, আখ। আচ্ছা, তাহলে হচ্ছে আমি পোল ক্লোজ করে দিচ্ছি। এখানে তোমার এক্সাম্পল কি হবে? এখানে তোমার এক্সাম্পল হবে হচ্ছে আখ। ওকে, তার মানে তোমার হচ্ছে যে বান্ডল শীতে ক্লোরোপ্লাস্ট, ধান, গম, বাঁশ এগুলাতে আমরা পাবো না। আমরা আখ, ভুট্টা, মুথা ঘাস এগুলাতে পাবো অ্যামারন্যাথাস। আখ, ভুট্টা, মুথা ঘাস, অ্যামারন্যাথাস, এরা হলো C4। আম, জাম, কাঁঠাল, ধান, গম এইগুলো ইউজুয়ালি কি হয় তোমার C3। ঠিক আছে, তার মানে অভিষেক, ধ্রুব আর প্রভা এবারে ভুল করেছে। এবারে ফার্স্ট হয়েছে মুক্তাদির, সেকেন্ড হয়েছে মুফতাসিম, থার্ড হয়েছে শাম্মী। ভেরি গুড। এছাড়াও তোমার হচ্ছে আছে আমাদের টপ 10-এ প্রত্যাশা, ইশরাক, বন্যা, রামিসা, মুন্না, মাহাদি, জবা। তোমাদের সবাইকে কংগ্রেচুলেশনস। ওকে, আচ্ছা, এবারে হচ্ছে যে আমাদের নেক্সট পোল, ক্র্যাঞ্চ অ্যানাটমি কোথায় দেখা যায়? C3 C4 উভয় উদ্ভিদে, ক্যাম উদ্ভিদে। সবাই অ্যান্সার করো। হ্যাঁ রে অরিন, দিনের বেলায় যদি C3-তে শ্বসন হয় সেটা হলো আলোক শ্বসন। এছাড়া তোমার আমাদের যে শ্বসন ঘটে ওটা কিন্তু অ্যাকচুয়ালি 24 আওয়ার্সই হয়। নর্মালি আমরা যে সবাত শ্বসন করি এটা 24 আওয়ার্সই আমাদের হয়। এই জন্য দিনের বেলায় গাছের শ্বসন হইলে সেটা সবাত শ্বসন হইতে পারে, আবার ফটো রেসপিরেশন হইতে পারে, বুঝছো অরিন? আচ্ছা, ব্যাপার না মুক্তাদির। আহারে ইরা, কান্না করো না। কি নির্জন, এভাবে ভুলতে গেলে হবে? ইউসুফকে পিটাবো? আচ্ছা, ভেরি গুড। তাহলে পোল ক্লোজ করে দিলাম। এখানে অ্যান্সার কি হবে? C4। আমরা বলেছিলাম না C4 এর সবকিছুই বেশি বেশি, বেশি বেশি অ্যানাটমি, বেশি বেশি ক্লোরোপ্লাস্ট, উৎপাদন ক্ষমতা বেশি, বিক্রিয়ার হার বেশি, বেশি টেম্পারেচারে খাপ খাওয়ায়, তবে একটা জিনিসই কম, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ। তাই না? আচ্ছা, ভেরি গুড। তাহলে এইবারে 59% রাইট অ্যান্সার দিয়েছে। এবারে মুক্তাদির, তানিম হচ্ছে কি দুরুম করে ভুল দিয়ে ফেলেছে। এছাড়াও আমাদের আছে মিম, ধ্রুব, সানজিদা, হাততালি। এছাড়াও আছে শাম্মী, প্রত্যাশা, হাসিবুল, রিয়া, ফারজু, আব্দুল্লাহ, মাহাদি। তোমাদের সবাইকে কংগ্রেচুলেশন। আজকে যারা লিডার বোর্ডে, একের অধিক লিডার বোর্ডে থাকতে পেয়েছো, তোমাদের জন্য অনেক অনেক শুভ শুভ কামনা। ঠিক আছে, হ্যাঁ মাইশা, তোমার নামও দেখেছি। তাহলে বাড়ির কাছে দেখো কি দিয়েছে, RUBP থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট, তার মানে এটা হলো কি C3। ফসফোইনাল পাইরুভেট থেকে অক্সাল অ্যাসিটিক অ্যাসিড, তার মানে এটা C4। তাহলে NADP কি? নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। এটা হচ্ছে একটা কোএনজাইম যেটা সালোক সংশ্লেষণে আত্তীকরণ শক্তি তৈরিতে সাহায্য করে। হিল বিক্রিয়া কি? হিল বিক্রিয়াতে আমরা কি করেছিলাম? কার্বন ডাই অক্সাইডের পরিবর্তে অজৈব জারক ব্যবহার করে দেখেছিলাম যে অক্সিজেন তৈরি হয়। এটা সুন্দর করে বিক্রিয়া সহ ব্যাখ্যা করবা 2 প্যারাতে। ক, রেখাচিত্রের সাহায্যে দেখাও, তার মানে C3 চক্রে তুমি জাস্ট ফ্লো চার্ট আঁকবা, তোমাকে মুখের কথায় কিছুই লিখতে হবে না। ক আর খ চক্রের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে কেলভিন আর হচ্ছে হ্যাচো-স্ল্যাক চক্রের মধ্যে পার্থক্য লিখবা। ঠিক আছে, আচ্ছা। তার মানে আজকে আমরা যা যা পড়লাম এর মধ্যে আমাদের পরীক্ষার জন্য বা সিকিউর জন্য কি কি লাগবে আসো আমরা দেখে ফেলি। সিকিউর জন্য আমার 2 নম্বরের প্রশ্নতে লাগবে যে কেলভিন চক্রকে কেন C3 বলা হয়। ঠিক আছে, তারপরে তোমার হ্যাচো-স্ল্যাক চক্রকে কেন C4 বলা হয়, কেন ডাইকার্বক্সিলিক চক্র বলা হয়, কেন বিটা কার্বক্সিলেশন পথ বলা হয়, কেন কোঅপারেটিভ ফটোসিনথেসিস বলা হয়। আর কেন কেন মনে হইতেছে আমার, এই সবগুলাই হচ্ছে কেন। আচ্ছা,
আর কি আসতে পারে? আমাদের ফটো রেসপিরেশন বলতে কি বুঝো? এরপর হলো লিমিটিং ফ্যাক্টর, আর হলো পিকিউ মানে ফটোসিনথেটিক কোশেন্ট। এছাড়া তোমাদের 3 বা 4-এর জন্য আমাদের কি লাগবে? C3 চক্রে শুধু ফ্লো চার্ট, C4 এর ফ্লো চার্ট, C3 ভার্সেস C4 তুলনা, গুরুত্ব, ব্যাখ্যা, এগুলো আমরা খুব ভালো করে পড়ে ফেলবো। ঠিক আছে? আর হচ্ছে যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া নির্গত অক্সিজেনের উৎস, এটাও কিন্তু তোমাদের বড় প্রশ্নে আসে। আর তোমরা সালোক সংশ্লেষণের গুরুত্বটা প্যারালাল টেক্সট দেখে পড়ে ফেলবা। ঠিক আছে? তার মানে এই ছিল আমাদের আজকের ক্লাস। ওকে নাজির, আরো আছে রে, তোমাদের লেকচার প্ল্যানে দেওয়া আছে, ওখান থেকে দেখলে বুঝতে পারবা। ওকে হ্যাঁ রে ইরা, প্রতি বছরই তো নেই, ভালো লাগে অনেক কথা বলতে। ইনশাল্লাহ চেষ্টা করবো মুন্না। তাহলে তোমরা সবাই ভালো মতন পড়াশোনা করতে থাকো। হ্যাঁ, তোমরা সবাই ভালো মতন পড়াশোনা করতে থাকো, তোমাদের হাতে আর সময় বেশি দিন নাই। ঠিক আছে? সালোক সংশ্লেষণের হার কিভাবে বের করব? তোমার বিক্রিয়া শেষে যে উৎপাদে অক্সিজেন যে যত অণু তৈরি হয়, তত অণু অক্সিজেনকে বিক্রিয়কের কার্বন ডাই অক্সাইডের অণু দিয়ে ভাগ করব। বুঝছো? তাহলে বের হয়ে যাবে। সবাই পড়তে থাকো ইনশাল্লাহ। যারা মনে হচ্ছে পড়ার সাথে খাপ খাওয়াতে পারতেছো না, ডিপ্রেশনে পড়ে যাচ্ছ, ডিপ্রেশনে কোনো কারণ নাই। এখনো ইনশাল্লাহ তোমরা অনেক সময় পাবা। সময় নষ্ট করার সময় নাই। ডিপ্রেশন করে যে সময়গুলো নষ্ট করতেছো সেই সময় পড়ে ফেলো। তোমরা এখনো টেস্টের আগে পড়ার টাইম পাবা। উদ্ভাসের সাথে ইনশাল্লাহ মডেল টেস্টে থাকবা। আমরা মডেল টেস্টে চেষ্টা করব তোমাদেরকে একদম প্রথমে চ্যাপ্টার ওয়াইজ, এরপরে পেপার ওয়াইজ, সাবজেক্ট ওয়াইজ পরীক্ষা নিতে, তখন দেখবে ইনশাল্লাহ তোমাদের পড়া হয়ে যাবে। ঠিক আছে? আর এইচএসসি পরীক্ষা সবাই ভালো করে দাও ইনশাল্লাহ। আমাদের তো সামনে অ্যাডমিশন আছে। আমরা বৃহত্তর স্বার্থে চিন্তা করব, যাতে করে আমরা এত ভালো এইচএসসি পরীক্ষা দিতে পারি, আমাদেরকে অ্যাপ্লাই করার সময় চিন্তা করতে না হয় যে আমি কি অ্যাপ্লাই করতে পারবো। এই জন্য এখনো যারা সময় নষ্ট করো, ভার্চুয়াল মিডিয়া, মোবাইল, ফেসবুকে বেশি টাইম দাও, এখনো কিন্তু কি বলবো, অনেক সময় সামনে। এই জন্য এগুলো ব্যবহার করা বাদ দিয়ে দাও। এগুলো ব্যবহার করার অনেক সময় পাবা, তখন আফসোস করবা যে আমি এখন এত সময় পাচ্ছি, যখন আমার পড়ার দরকার ছিল আমি ওই সময়টাকে কেন কাজে লাগাইনি। ঠিক আছে? সবাই সুস্থ থাকো, ভালো মতো খাওয়া দাওয়া করো, আর পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।